আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে বেসিক লাইন ফলোইং সিস্টেমে। আজকে আমাদের প্রথম দিনে, যেখানে আমরা লাইন ফলোয়ারের স্ট্রাকচারের মুভমেন্ট নিয়ে কথা বলবো। আমি তোমাদের সাথে আছি ফজলে আলাহি তন্ময়, সিইও টেকটোপিয়া। এন্ড আমি বেসিক্যালি বিগত প্রায় 3 বছর ধরে এলএফআর কন্টেস্ট করে এসেছি, এবং আমরা আলহামদুলিল্লাহ এই সকল কন্টেস্টে আমাদের মিনিমাম 15টা মতো ন্যাশনাল প্রাইজ আমার রয়েছে এবং একটা ইন্টারন্যাশনাল প্রাইজ রয়েছে। এছাড়া আমি অন্যান্য আরো কিছু কন্টেস্ট করেছিলাম, সেগুলো সম্পর্কে আর নাই বা বলি। এবং বেসিক্যালি আমি যখন রোবোটিক্স শুরু করি তখন আমার এলএফআরটা নিয়ে অনেক প্যাশন ছিল, কারণ আমার কাছে মনে হয়েছিল যে এলএফআর শিখতে গেলে আমার রোবোটিক্সে অনেকগুলো টার্ম সম্পর্কে খুব ভালো মতো শেখা হয়ে যায় বা প্র্যাকটিস গুলো হয়ে যায়। এন্ড আস্তে আস্তে এখানে আমার স্কিল ডেভেলপ করতে শুরু করে। সো প্রথমত আমরা সবাই অলরেডি জানি লাইন ফর রোবট অ্যাকচুয়ালি কি। লাইন ফর রোবট বেসিক্যালি একটা রোবট, যে রোবটটা কিনা বেসিক্যালি লাইন ফলো করে চলে। এন্ড এখানে রোবটের মধ্যে সেন্সর থাকে, পিছে চাকা থাকে, নর্মালি তাই হয়। এবং সেন্সরটা আগে লাইন ডিটেক্ট করে, সেই অনুযায়ী কোর্স সেট করে, দেন রোবট আমরা ট্রাই করি মোটরের মাধ্যমে তার কোর্সটাকে অ্যাডজাস্ট বা কারেক্ট করার জন্য, দেন সেভাবে লাইনটা ফলো করতে থাকে। এখানে অবশ্যই মাল্টিপল সেন্সর থাকে, তার কারণ যদি একটা সেন্সর থাকতো সেক্ষেত্রে কিন্তু রোবটটা প্রপার লাইন ফলো করতে পারতো না। এখানে মাল্টিপল সেন্সর থাকলে রোবটটা বুঝতে পারে যে কোন দিকে বেঁকে আছে, বাম দিকে বেঁকে আছে না ডান দিকে বেঁকে আছে, বুঝতে পারে। এই হচ্ছে কথা। এখন আমরা আসলে কেন লাইন ফর রোবট বানাতে চাই সেই ব্যাপারটা নিয়ে বলছিলাম, আমার জার্নি হিস্টোরিটা নিয়ে আর কি। সে বেসিক্যালি আমার কাছে মনে হয়েছে যে তোমরা সবাই যখন একটা রোবোটিক্স স্পেসিফিক সিস্টেম নিয়ে কাজ করতে যাবা, তখন তোমরা দেখবো অলরেডি তোমাদের ইলেকট্রনিক্স, মেকানিক্স, প্রোগ্রামিং 3 বিষয় নিয়ে কাজ করতে হচ্ছে। এবং লাইন ফলোইং রোবটটা হচ্ছে একটা পারফেক্ট অপরচুনিটি তোমাদের এই 3টা সেক্টরই নিজের দক্ষতা যাচাই করার জন্য। এবং অলরেডি আমার আন্ডারে কিছু টিম কাজ করে, তা আমি কিছু মজার অভিজ্ঞতা বলে রাখি। যেমন ফার্স্ট অফ অল আমাদের প্রথম যে একটা টিমে রোবটের তার ইলেকট্রিক্যাল সার্কিটটা খুব একটা ভালো মতো সে বানাতে পারেনি বা অত অ্যাটেন্টিভ ছিল না। তো দেখা গেছে যে ইনপুট শর্ট করার কারণে লিকুইডে লাগার সাথে সব আগুন লেগে পুড়ে গিয়েছে, এমন ঘটনা ঘটেছে। অনেকে আছে ব্যাটারি উল্টো কানেকশনের কারণে সম্পূর্ণ কোম্পানি নষ্ট হয়ে গিয়েছে, এটাও হয়েছে। এবং প্রপার অ্যাডজাস্টমেন্ট বা কানেকশন না দেওয়ার কারণে দেখা যাচ্ছে রোবটের কোনো পারফরমেন্স পাচ্ছেই না বা পেলেও খুব খারাপ হচ্ছে। এরকম ঘটনা কিন্তু আছে। সো বেসিক্যালি ইলেকট্রনিক্স সার্কিট সিস্টেম সম্পর্কে ধারণা না থাকলে কিন্তু কোনোভাবে লাইন ফ্লো রোবট ভালো মতো চালানো সম্ভব না। একই সাথে রোবটের যদি মেকানিক্যাল স্ট্রাকচারটা ঠিক মতো বানানো না হয়, সেক্ষেত্রে কিন্তু রোবটে অনেক ধরনের প্রবলেম হতে পারে। আমরা সবাই জানি লাইন ফলো রোবট কিন্তু লাইনে চলার চেষ্টা করবে, তো সবাই ভাবতে পারো যে লাইন ফলোর রোবট লাইনেই তো চলবে, এত কঠিন কি আছে। হ্যাঁ, তোমার কথা সম্পূর্ণ সত্যি। তুমি যদি একটা স্লো লাইন ফলো রোবট বানাও, একদম বেসিক লেভেলের বানাও, এবং তোমাদের ট্রাই করো যে লাইন ফলো রোবটটা শুধু লাইন ফলো করে চললেই হয়ে যাবে, কোনো রকম চলতে পারলে কিছু লাগবে না, সেক্ষেত্রে কমপ্লিটলি ওকে। বাট যখন তোমরা গ্রাজুয়ালি যখন স্পিডটা ইনক্রিজ করবে এবং অ্যাকুরেট করার ট্রাই করবে, তখন তোমরা দেখবে জিনিসটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তখন তোমাদের মেকানিক্যাল স্ট্রাকচারে যেমন মনোযোগ দিতে হচ্ছে, প্লাস তোমাদের কোডিং এ অনেক এফিসিয়েন্সি আনতে হচ্ছে। সো আলটিমেটলি কিন্তু আমাদের লাইন ফর রোবটের মাধ্যমে আমরা কিন্তু 3টা সেক্টরে খুব দক্ষতা অর্জন করতে পারছি, যে দক্ষতাটা আমাদের পরবর্তী সময় কাজে লাগবে। এই হচ্ছে আমাদের ওভারঅল সিনারিও। সো আমাদের রোবটটা বানাতে যা যা লাগবে আমি একটা ইন্টারনাল উদাহরণ দিয়ে রাখছি। প্রথমত বলে রাখছি, এখানে ছবিতে যা দেখানো আছে তাই কিনতে হবে তা কিন্তু নয়। তোমার চাইলে যে কোনো কম্পোনেন্ট কিনতে পারো, কোন কম্পোনেন্ট ভালো কোন কম্পোনেন্ট খারাপ বা কিভাবে কিনলে তোমার কোন সুবিধা পাবা, সব ব্যাপারে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করবো। সো ফার্স্ট অফ অল আমাদের রোবট চেসিস লাগবে মাস্ট। আমরা সবাই জানি চেসিসটা কিভাবে বানানো, সেগুলো একটু ব্যাখ্যা করে রাখি। তোমরা অনেকে হয়তো বা বাজারে এই চেসিসটা দেখে থাকবে, একটা অ্যাক্রিলিক চেসিস। বেসিক্যালি সত্যি কথা বলতে আমার এই চেসিসটা মোটেও পছন্দ না, কারণ এখানে আসলে চেসিসটা অনেক ভারী, অনেক মোটা, এবং এটা আমার লাইন ফর রোবট বেসিক বানাতে গেলে খুবই কাজে লাগে, কিন্তু এরপর এটা কোনো কাজে লাগাতে পারি না। এটা কোনো মডিফিকেশন সম্ভব না, কোনো কাটাকাটি সম্ভব না, ড্রিল করতে গেলে অনেক ঝামেলা, এরকম অনেক অনেক ইস্যু আছে আর কি। সো আমি যেটা পছন্দ করি সেটা আমি একটা সাদা পিভিসি বোর্ড কিনি বাজার থেকে, যেটা পুরুত্ব 5 মিলিমিটার। ঠিক আছে, কোথায় পাওয়া যায় এগুলো? এগুলো নর্মালি যে কোনো হার্ডওয়্যার দোকানে গেলেই পাওয়া যায়, বা এগুলো আমরা বলে হার্ডবোর্ডের দোকান বলে বেসিক্যালি। সো হার্ডবোর্ড দোকানে গেলেই কিন্তু এটা পাওয়া যায়। এটা খুব পাওয়াটা খুব বেশি কঠিন কোনো কাজ না, খুবই কম দামে পাওয়া যায়। মোটামুটি তোমাদের রোবট বানানোর সাইজে কিনতে গেলে 100 থেকে 150 টাকা মতো খরচ পড়ে এগুলোতে। সো এক্ষেত্রে আমি যে কাটাকাটি করে নিজের মতো একটা শেপ ডেভেলপ করে নিই, সেখানে আমি রোবটটা বসিয়ে কাজগুলো করি। আরেকটা বিকল্প ওয়ে আছে, সেটা আমরা চাইলে এখানে প্লাইউড ব্যবহার করতে পারি, কিন্তু প্লাইউডটা বেশি মোটা না কেনাই ভালো, কারণ মোটা প্লাইউড কাটাকাটি করা মারাত্মক ঝামেলা। বাট তোমার বাসায় যদি গ্রাইন্ডার মেশিন থাকে, বা যদি অ্যাঙ্গেল গ্রাইন্ডার বা কোনো কাটার টুল থাকে, ফাইন। বাট আমি যে সবার বাসায় এটা নাই বা অ্যাক্সেস নাই,
তো সেক্ষেত্রে হচ্ছে তোমরা প্লাইউডটা পাতলা কিনা ভালো, পাতলা বলতে এরকম পাতলা 3 মিলিমিটার, ঠিক আছে। আমরা 3 মিলিমিটার প্লাইউডটা কিনি, সেটাকে হচ্ছে আমরা তখন হচ্ছে ব্লেড দিয়ে কেটে আমরা এটাকে নিজের মতো শেপে এনে রোবটে ব্যবহার করি। দুটা ক্ষেত্রে কমপ্লিটলি ওকে, তোমার যেটা পছন্দ মনে হয় সেটাতে কাজ করতে পারো, ঠিক আছে। সো আমাদের রোবটে দেখতে পাচ্ছি মোটর এন্ড হুইল কিন্তু আছে। সে মোটর এন্ড হুইলের কোনটা আমরা বাজারে নরমালি কোনটা কোনটা পাওয়া যায়, কিভাবে ব্যবহার করে সেভাবে ইনশাল্লাহ কথা বলবো। এন্ড আমরা আমাদের ওয়ার্কশপের শেষে আমরা একটা আর্টিকেল শেয়ার করবো, সেই আর্টিকেলটা তোমরা দেখতে পাবে যে মোটর চুজ করতে গেলে কিরকম টেকনিক্স গুলো ফলো করতে হয়। ওকে, দেন হচ্ছে আমাদের একটা বল কাস্টার লাগবে। সাধারণত আমরা রোবটটা 2 চাকার বানিয়ে থাকি। যেহেতু 2 চাকার বানাচ্ছে সেক্ষেত্রে সামনে ব্যালেন্স রাখার জন্য একটা বল কাস্টার অ্যাড করা হয়। যে বল কাস্টারের যে রোলারটা খুব ফ্রিলি মুভ করতে পারে, ডেট মিনস এটা যে কোনো দিকে যে কোনো ডিরেকশনে বা যে কোনো রোটেশনে যেতে পারে। সো আমরা রোবটের সামনে বল কাস্টার বসিয়ে দিলে কি হয়, সে নাক বরাবর যে কোনো দিকে মঞ্চে ঘুরতে পারে, এটা তার একমাত্র সুবিধা, ঠিক আছে। আমাদের এই মোটরগুলো ড্রাইভ করার জন্য মোটর ড্রাইভার লাগবেই। এখন আমার প্রশ্ন হচ্ছে, তোমাদের মধ্যে এখানে হয়তোবা অনেকে মাইক্রো কন্ট্রোলার নিয়ে আগে কাজ করেছো, লাইন ফলোয়ারিং করতে কত ঝামেলায় পড়ছো দেখে হয়তো ওয়ার্কশপে এসেছো। অনেকে এমনও হতে পারো যে হয়তো মাইক্রো কন্ট্রোলার নিয়ে কখনো কাজ করোই নাই, হয়তো জানো না মোটর ড্রাইভার কেন ব্যবহার করা হবে। সো যেটাই হোক না কেন, ইন এনি কেস সিনারিও আমরা অবশ্যই আমাদের এই ওয়ার্কশপের মধ্যে ব্যাখ্যা করব যে মোটর ড্রাইভার কি, কিভাবে কাজ করে, কেন ব্যবহার করা হয়, এন্ড আমরা দেখবো কি রকম ধরনের মোটর ড্রাইভার গুলো আছে। সো মোটর ড্রাইভার বেসিক্যালি কি করার জন্য ব্যবহার করা হয়, এখানে মোটরগুলো ড্রাইভ করার জন্য ইউজ করা হয়। এখানে মোটর ডিরেক্ট কানেকশন থাকে এবং কিছু সিগন্যাল পিন থাকে, সিগন্যাল পিন আমরা স্পেসিফিক সিগন্যালটা প্রদান করলে এটা প্রপারলি কাজ করতে শুরু করে, এটুকু আর, খুব বেশি কঠিন কিছু না। আর দেন হচ্ছে আমাদের একটা মাইক্রো কন্ট্রোলার থাকবে। এই মাইক্রো কন্ট্রোলার আরডুইনো চুজ করা যেতে পারে, ESP32 চুজ করা যেতে পারে, STM32 চুজ করা যেতে পারে, তোমার যেটা মধ্যে চুজ করতে পারো, তাতে কোনো প্রকার প্রবলেম নেই। তোমার সম্ভব তোমাদের সুবিধার মধ্যে ব্যবহার করতে পারো। বাট আমি যখন লাইন ফলো রোবট ব্যবহার করি সেক্ষেত্রে আমি 2 ধরনের আরডুইনো ব্যবহার করতাম, একটা হচ্ছে আরডুইনো ন্যানো, আর একটা হচ্ছে আরডুইনো মেগা। আরডুইনো ন্যানো ব্যবহার করতাম শুধুমাত্র পিচি রোবট বানানোর ক্ষেত্রে। সেক্ষেত্রে আমার খুবই সুবিধা দিয়েছে, কারণ পিচি রোবটে হচ্ছে এই মাইক্রোফোনটা যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল, বা ইট ইজ পাওয়ারফুল এনাফ তো ড্রাইভের রোবট। এন্ড আমরা যদি হচ্ছে আর একটু বেসিক ফিচার, লেটস আমরা কালার সেন্সিং করতে চাই, আমরা অবস্টাকল ডিটেক্ট করতে চাই, আমরা কিছু সার্ভো হ্যান্ড গ্র্যাব এন্ড রিলিজ করতে চাই, একের সাথে যদি আর কিছু ফিচার রাখতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের আরডুইনো মেগার প্রয়োজন পড়ে। তখন হচ্ছে আমি আরডুইনো মেগা কিনে সেটার উপর শিল বসে আমি ব্যবহার করতাম। দুইভাবে কিন্তু এটা পসিবল। তোমরা যদি এখন বাজারে আরডুইনোর দাম খুব বেশি দেখতে পাও, ইউ ক্যান ট্রাই ESP32, বা তোমরা হয়তো বা STM32 ট্রাই করতে পারো। এরকম যে যে মাইক্রোফোন তোমার কাছে প্রেফারেবল মনে হয় তুমি ট্রাই করতে পারো, তাতে কোনো প্রকার সমস্যা নেই, ঠিক আছে। এই মাইক্রো কন্ট্রোলার বেসিক্যালি প্রোগ্রামটা করব, তার সাথে মোটর ড্রাইভার কানেকশনটা দিব, এন্ড লাস্টলি হচ্ছে আমরা এই মোটর ড্রাইভারতে মোটর ড্রাইভ করে রোবটটা লাইন ফলো করব। সো আমাদের এখনো কিন্তু হচ্ছে আহ, একটা কম্পোনেন্ট মিসিং আছে, তাই না? সেটা হচ্ছে কি, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আইআর সেন্সরের। এখন আমরা আমাদের এই ওয়ার্কশপের মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করব দেখানোর জন্য কিভাবে একটি আইআর সেন্সর এর বিল্ড করানো যায়। ইনশাল্লাহ আমাদের এই ওয়ার্কশপের কারিকুলাম এটা থাকবে। এন্ড লাস্টলি হচ্ছে আমরা আমরা আশা করব তোমরা নিজের হাতে আইআর সেন্সর বানাবে, বানিয়ে তোমরা রোবটটা বানিয়ে ট্রাই করে দেখবে। কেন নিজের হাতে আইআর সেন্সর বানাবে, তার একটা বড় কারণ হচ্ছে বাজারে যে সকল আইআর সেন্সর এগুলো পাওয়া যায় সেগুলো তোমার মন মতো শেপে নাও হতে পারে, মন মতো প্রোফাইলে নাও হতে পারে, কিংবা মন মতো গ্যাপ নাও থাকতে পারে। সেক্ষেত্রে প্রত্যেক কন্টেস্টে তুমি যেরকম লাইন ফলো করাতে চাও সেরকম তোমার চাহিদা মোতাবেক কিন্তু তুমি চাইলে নিজের মতো সেন্সর বানিয়ে নিতে পারো। আমি আমার লাইফে কখনোই কোনো কন্টেস্টে রেডিমেড আইআর সেন্সর ব্যবহার করি নাই, এক্সেপ্ট আমার নিজের ডিজাইন করা পিসিবি ছাড়া। আমার নিজের পিসিবি এখন আমি টুকটাক ব্যবহার করি, বাট সেটা সম্পূর্ণ ডিফারেন্ট কেস, কারণ আমি হয়তো অনেক দিন ধরে কন্টেস্ট করতে করতে আমার কাছে মনে হয়েছে যে একটা পিসিবি হয়তো স্পেসিফিক এই শেপে হলে সেটা কন্টেস্টের প্রপার লাইন ফলো করতে পারে, এরকম বিশ্বাস করে আমি বানিয়েছি। বাট সেটা যদি এখন আমি একটু সাইডে রাখি, জাস্ট সিম্পলি যদি বলি যে তোমরা যখন একটা আয়ার সেন্সর বানাবা, আমি কিন্তু বানিয়ে কিন্তু কাজ করেছি, এবং তোমার হয়তো সামনে থেকে দেখতে পাবে আমার সেন্সরের ডিজাইন গুলো কিরকম হতো। সো আমার কিন্তু মোটামুটি প্রায় 10 থেকে 12 ধরনের আয়ার সেন্সর এটা বানানো হয়েছে, বিভিন্ন ব্রেড বোর্ডে, ভেরো বোর্ডে, অনেকভাবে এটা করা হয়েছে ঝালাই করে আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে আমি খুবই কমফোর্ট পেতাম, আমার যখন যে ধরনের লাইন থাকতো আমি সেই লাইন মতো আমি সেন্সর ডিজাইন করতে পারতাম, ডিজাইন ঝালাই করতে পারতাম, অনেক পাওয়ার চলে আসে। বাট এখানে অসুবিধাটা কোথায়? অসুবিধা হচ্ছে একটা জায়গায়, যে তোমরা যারা যারা এখন হচ্ছে সোল্ডারিং হয়তো পারো না বা হয়তো এরকম শিখতে পারো নাই, তাদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। বাট টেক ইট এজ এ লার্নিং অপরচুনিটি। একটা মোটামুটি ভালো মানের সোল্ডারিং আয়রন কিনে ফেলো, একটা সোল্ডারিং স্ট্যান্ড, একটা সোল্ডারিং লিড। আমি তোমাকে অবশ্যই সেগুলোর প্রপার লিঙ্ক বা যদি ছবি পাই তোমাকে সাজেস্ট করে দেখিয়ে দিব, সেগুলো কিনে নিজেরা ট্রাই করতে পারো।
যদি তুমি একটু ভালো মানের সোল্ডারিং আয়রন কিনতে পারো, দাম কিন্তু খুব বেশি পড়ে না, 300 টাকার মধ্যে কম বেশি পাওয়া যায়। এবং সোল্ডারিং টিপ, যেটা টিপটা আমি আলাদা করে কিনে রাখি, সেটাও ব্যবহার করা যায়, তোমার অবশ্যই পরে বলে দিব। এবং সোল্ডারিং লিড যদি একটু মোটামুটি ভালো মানের কেনা যায়, সেটা 200 বা 250 টাকার রিল হতে পারে। সেক্ষেত্রে কিন্তু তুমি শুধুমাত্র এই সেন্সর এর কেন, তুমি রোবোটিক্স যে কোনো ঝালাকা তুমি খুব আরাম করে তুমি কাজটা করতে পারবা। বাট যদি তুমি বাজে কম্পোনেন্ট কিনো, সেক্ষেত্রে বাজে কম্পোনেন্টের সাথে তোমার ল্যাক অফ স্কিল অ্যাড হয়ে এমন একটা সিচুয়েশন তৈরি করবে যেখানে তুমি একটা কোনো কিছুই বানাতে পারছো না। সো ট্রাই করো একটু ভালো কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে জিনিসপত্রগুলো শুরু করতে, যাতে করে তোমার ল্যাক অফ স্কিল যাতে এখানে কোনো প্রকার বাধা সৃষ্টি না করে, এই আর কি। ওকে, আর নেক্সট আমি একটা প্রশ্ন করতে সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে তোমরা কেউ কি জানো এখানে এখন পর্যন্ত কি মিসিং আছে আমাদের কম্পোনেন্ট লিস্টের মধ্যে? সো যারা যারা বলেছ ব্যাটারি এবং বাক মডিউল সম্পূর্ণ সঠিক, তবে যারা কিনা বলেছিলে আল্ট্রাসনিক সেন্সর, তাদের ক্ষেত্রে তো বলি হ্যাঁ এটা পার্শিয়ালি ট্রু, বাট আমাদের বেসিক এলএফআর এখন এটা খুবই ইম্পর্টেন্ট না। আমরা ইনশাল্লাহ যখন অ্যাডভান্স এলএফআর ওয়ার্কশপটা নিয়ে আসবো নতুন করে, আমরা একটা নাম দেবো হচ্ছে কম্পিটিটিভ এলএফআর, সেই নামে আমরা একটা ওয়ার্কশপ নিয়ে আসবো আশা করতে পারছি। সো সেখানে হচ্ছে আমরা দেখবো কিভাবে আল্ট্রাসনিক ব্যবহার করতে হয়। আমাদের বেসিক লাইন ফলো করার ক্ষেত্রে এখন এই মুহূর্তে আল্ট্রাসনিক সেন্সর খুব একটা জরুরি না। তবে হ্যাঁ, আমাদের বাক মডিউল লাগতে পারে। অনেকে বলেছো, আমি বাক মডিউল ছবি এখানে দেখাই নাই, তার একটা কারণ হচ্ছে আমি চিন্তা করেছি যে আমার লিপো ব্যাটারি যদি সরাসরি মোটর ড্রাইভারে কানেক্ট করি, সেক্ষেত্রে মোটর ড্রাইভার থেকে 5 ভোল্ট পাওয়া যায়। সেই 5 ভোল্টে আপাতত আমাদের বেসিক অপারেশন গুলো সম্ভব, ঠিক আছে। এই কারণে বাক মডিউল ইউজ করিনি। আর যারা জানো না বাক মডিউল ব্যাপারটা কি, আমি ইনশাআল্লাহ অবশ্যই তোমাদের এই হোয়াটসঅ্যাপে আমরা আর্টিকেল সাপ্লাই করব, যেখানে তোমরা জানতে পারবে বাক মডিউল কি বা কিভাবে ব্যবহার করতে হয়। জাস্ট আমি একটা ইঞ্জিনের উদাহরণ দিয়ে রাখি বা এক্সাম্পল দিয়ে রাখি, যে বাক মডিউলটা হচ্ছে বেসিক্যালি আমাদের ব্যাটারি ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে একটা ডিজায়ার্ড ভোল্টেজে নিয়ে আসে। আমাদের ধরো ব্যাটারি ভোল্টেজ যখন 8.4 ভোল্ট বা 12 ভোল্ট হতে পারে কথার কথা, তো আমরা যদি এসব যদি 12 ভোল্টের বা 16 ভোল্টের লিপো ব্যাটারি ব্যবহার করি এবং আমরা যদি তার সাথে মাইক্রোকন্ট্রোলার সরাসরি কানেক্ট করি, সেক্ষেত্রে কিন্তু মাইক্রোকন্ট্রোলার নষ্ট হওয়ার চান্স থাকে। তবে হ্যাঁ, অনেকে তো আর্গুমেন্ট করতে পারো যে আমাদের মাইক্রোকন্ট্রোলারে কিন্তু অলরেডি ভি ইন পিন এবং গ্রাউন্ড পিন আছে, যেখানে ম্যাক্সিমাম 12 ভোল্ট পর্যন্ত ইনপুট দেওয়া যায়, তাতে কোনো সমস্যা হয় না। হ্যাঁ, এটা কমপ্লিটলি ট্রু, বাট আমরা কখনোই চাই না মাইক্রোকন্ট্রোলারের ইন্টারনাল যে আমাদের ভোল্টেজ রেগুলেটরটা আছে সেটার উপর চাপ সৃষ্টি করতে। তোমরা যদি পরবর্তী মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে বেসিক ক্লাসটা দেখে থাকো, অবশ্যই বুঝতে পারবে। এবং ইনশাল্লাহ আমরা আশা করছি আমাদের আজকের ওয়ার্কশপের যে কন্টেন্ট বা ম্যাটেরিয়ালস এর মধ্যে আমরা হচ্ছে আমাদের মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে একটি ক্লাসের রেকর্ডিং অ্যাড করে রাখবো। এবং একটু আমি একটা নোটিশ দিয়ে রাখছি, সেটা হচ্ছে আমাদের যে সকল নেসেসারি বা সাপোর্টিং ভিডিওগুলো দেওয়া হবে, এগুলো কিন্তু অলরেডি হচ্ছে আমাদের একটা বেসিক রোবোটিক্স ওয়ার্কশপ নামের একটা ওয়ার্কশপ আছে, সেখান থেকে এগুলো নেওয়া হয়েছে। সো তোমরা চাইলে ভিডিওগুলো ট্রাই করতে পারো। যদিও ওয়ার্কশপটা কোনো পুরোপুরি পেইড, এবং সেখানে হচ্ছে আমাদের 25টি ক্লাস রয়েছে, যে ক্লাসের মধ্যে হচ্ছে বেসিক ইলেকট্রন থেকে শুরু করে আর্ডিনো সম্পর্কে টুকটাক যত ধরনের অপারেশন দেখানো পসিবল সব ধরনের অপারেশন দেখিয়েছি, এবং চেষ্টা করেছি সেই ক্লাসটা হচ্ছে যাতে করে যাদের রোবোটিক শেখা শুরু করা খুবই জরুরি, তাদের পারফেক্ট সলিউশন যাতে হয়। সো তোমরা যদি কখনো ভিডিও দেখে মনে হয় যে না, সেই ভিডিওগুলো তোমার জন্য ভালোই ওয়েল এক্সপ্লেনেটেড ছিল, এবং হয়তো তুমি এই ওয়ার্কশপটা কিনলে হয়তো তুমি উপকৃত হতে পারো, ডোন্ট হেজিটেট টু কন্ট্যাক্ট আস। তোমরা চাইলে আমাদের পেজে ইনবক্স করতে পারো, যে হয়তো ওই হয়তো ওয়ার্কশপ তোমার কেনার তোমার আগ্রহ জন্মাতেই পারে, তাতে কোনো প্রবলেম নাই। আর যদি তুমি সরাসরি কিনতে চাও, সরাসরি কেনার অপশনও আছে, তুমি চাইলে ডিরেক্ট ওখানে গিয়ে এনরোল করার ট্রাই করলে নিজেরা বাকি স্টেপ বুঝে যাবে, এখানে আশা করি কোনো প্রবলেম হবে না। সো এনিওয়ে, যেটা বলছিলাম যে আমাদের হচ্ছে ব্যাটারি থেকে মাইক্রোকন্ট্রোলার চাইলে ইনপুট দেওয়া যায়, বাট আমরা সেটা জন্য ট্রাই করি না। আমরা হচ্ছে 5 ভোল্টে স্টেপ ডাউন করে তারপর ট্রাই করি। সো সেক্ষেত্রে বাক মডেলটা হচ্ছে পারফেক্ট সলিউশন, যেখানে কিনা ব্যাটারি ভোল্টেজ ড্রপ করলেও বাক মডেলে কিন্তু কনস্ট্যান্টলি 5 ভোল্ট সাপ্লাই দিয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বাক মডেলের মেজর বেনিফিট। বাট একটা বেসিক এলএফআর তৈরি করতে গেলে আমাদের বাক মডিউলটা একদম সিগনিফিকেন্টলি ইম্পর্টেন্ট না, বাট রাখলে এটা একটা বেটার অপশন, কারণ বাক মডিউলের পাওয়ার ডেলিভারি ক্যাপাবিলিটি অনেক ভালো, এবং তার মধ্যে পাওয়ারের ফ্লাকচুয়েশনটা একটু কম হয়, এই আর কি। সো আমরা এখন সামনের দিকে আগাই। সো আমরা হচ্ছে এখন কথা বলবো রোবটের মুভমেন্ট টেকটিক্স নিয়ে, এবং আমরা দেখাবো আমরা যে সকল মুভমেন্ট টেকটিক্স গুলো নিয়ে কথা বলছি সেগুলো কেন ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং আমাদের রোবটের মুভমেন্ট নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যেটা চলে আসে, এটা খুবই ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট, এবং
আমার দেখা মতে বাংলাদেশে সব থেকে বেশি সংখ্যক স্টুডেন্ট এই জায়গায় এসে মেস আপ করে, সেটা হচ্ছে রোবটের সেন্টার অফ রোটেশন। ঠিক আছে, এখন আমাদের সেন্টার রোটেশনটা কোথায় এটা বুঝতে গেলে আমরা একটা কাজ করি, আগে দেখি। আমরা রোবটের বডি নিলাম, আমরা দুটো চাকা নিলাম, আমরা একটা সেন্সর নিলাম, তাই না? এখন আমরা দেখতে পাচ্ছি এটা একটা 2 চাকার রোবট, তাই না? যেখানে কি আমাদের পিছনে হচ্ছে চাকাগুলো আছে, সামনে হচ্ছে বল কাস্টার আছে, রাইট? সো আমরা যদি রোবটটা যদি ঘুরাই এখন লাইনের মধ্যে রেখে, সেক্ষেত্রে কি আমাদের অবশ্যই 2 চাকার একদম শেফটের মাঝ বরাবর যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে ধরে সে ঘুরে। আমরা এটাকেই বলি হচ্ছে সেন্টার অফ রোটেশন। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, রোবট যেহেতু এই পয়েন্ট ধরে ঘুরছে, দ্যাট মিনস তো রোবটের নাক সোজা রাখতে গেলে তোমাকে অবশ্যই এই পয়েন্টের দিকে লক্ষ্য রাখতে হবে। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। অনেকেই মনে করে রোবটের রোটেশন পয়েন্ট সামনে অথবা মাঝ বরাবর, এটা কিন্তু কমপ্লিটলি ভুল। এবং এই কনসেপ্টটা ঠিকমতো মাথায় না থাকে তখন যে সমস্যা হতে পারে কি, পরবর্তীতে তোমাদের রোবটের যে কম্পোনেন্ট প্লেসমেন্ট গুলো না ঝামেলা হতে পারে। ঠিক আছে, তোমরা আজকের পর্বকে দেখে নিবে রোবটের কম্পোনেন্ট প্লেসমেন্ট কিভাবে ঠিকঠাক বা অ্যাকুরেট করতে হয়, এবং পরবর্তী তোমরা আমরা দেখাবো ইনশাআল্লাহ কিভাবে রোবটটাকে বিল্ড করতে হয়। ঠিক আছে, যদিও আমরা একদম স্টেপ বাই স্টেপ কমপ্লিট গাইড দিব না, কারণ আমরা এখানে ক্রিয়েটিভিটিতে বিশ্বাস করি। আমরা চাই একদম বিল্ড করুক। তো কেউ যদি বিল্ডে প্রবলেমে পড়ো অবশ্যই আমাকে জানাতে পারো, পরবর্তীতে আমরা অবশ্যই হেল্প করব। বাট ইন দ্য মিন টাইম আমরা সার্কিট ডায়াগ্রাম দেখিয়ে দিব, আমরা দেখাবো কিভাবে পিসিবি আইআর সেন্সর বানাতে হয়। সেখানে তোমরা চাইলে হচ্ছে নিজেদের মতো প্র্যাকটিসটা করতে পারো। সো এই তো। আর নেক্সট যেটা হচ্ছে যে আমরা এখন দেখতে পাচ্ছি রোবটে যেহেতু সেন্টার রোটেশন করতেছে, তো এখন রোবটের সাইজ কিন্তু ম্যাটার করবে, তাই না? এখন আমার রোবটের সাইজ যদি বেশি লম্বা হয়, সেক্ষেত্রে কি আমার সেন্সরটা হচ্ছে এখানে আরো সামনের দিকে থাকবে, তাই তো? সো আমরা একটু আগে যে বললাম সেন্টার রোটেশন যেটা আছে, সেক্ষেত্রে একটু লক্ষ্য করতে হবে। এইখানে কি তোমাদের আপাতত সেন্সর করে তো ছটা দেখতে পাচ্ছ না সেন্সর, 1 2 3 4 5 6, 6টা সেন্সর, রাইট? সো আমাদের কিন্তু রোবটটা মুভমেন্ট করলে কিন্তু সেন্সরের পজিশন চেঞ্জ হয়। ব্যাপারটা এমন না যে রোবট মুভ করলে সেন্সর পজিশন চেঞ্জ হয়, ব্যাপারটা উল্টা। আমরা যদি দেখতে পাই যে রোবটের লাইনটা বেঁকে আছে কোন একদিকে, এই লাইনটা হচ্ছে এবারও বেঁকে আছে, ঠিক আছে, সেক্ষেত্রে কি আমরা আমাদের তখন রোবটের বাইরে সেন্সর ডিটেক্ট করে, এবং সেন্সর ডিটেক্ট করলে রোবট তখন সোজা করার ট্রাই করে। ধরো আমরা এখন একটা সেন্সরের পজিশন ডিসপ্লেস করতে চাই। সো চাকাটা কতটুকু ঘোরালে সেন্সরের পজিশন ডিসপ্লেস হবে বা একটু নড়বে, তো আমরা এটা ব্যাপারটা দেখি এখন। আমাদের রোবটে এই সাইজ যখন আসে, খেয়াল করে দেখো তো একটু, আমাদের আগে কি মাঝ বরাবর 2টা সেন্সর ছিল, তাই না? আগে আমাদের রোবটের পজিশন ছিল হচ্ছে মাঝে লাইন বরাবর 2টা সেন্সর পাচ্ছে। আমাদের নিউ পজিশন কোনটা? আমাদের এখন হচ্ছে জাস্ট পাশে 2টা সেন্সর লাইন বরাবর পাচ্ছে। এই অবস্থায় আমার রোবটটা সেন্টারে যতটুকু সরে গেল, খেয়াল করে দেখো আমার চাকার মুভমেন্ট কিন্তু কম করতে হচ্ছে, তাই না? আমি আবার একটু দেখাচ্ছি। এখানে আমার চাকা আগে পৌঁছছিল হচ্ছে এ বরাবর, সবাই লক্ষ্য করে দেখো। যখন রোটেশন শেষ হলো তখন কি হচ্ছে, আমার এখান থেকে সামান্য একটু সামনের দিকে এগিয়ে গিয়েছে। দ্যাট মিনস কি, চাকাটা অল্প ঘুরলেই কিন্তু সামনের সেন্সরের পজিশন মোটামুটি ভালো মতো চেঞ্জ হচ্ছে, তাই না? তাই তো। এখন জিনিসটা কেন ইম্পর্টেন্ট তোমাকে বুঝাই বলে, তো ধরো আমরা এখন চাচ্ছি হচ্ছে রোবটটাকে অনেক খাটো করতে, অনেক শর্ট করতে। তো এটা কারণ একটা শর্ট রোবট না, যেখানে কি আমার সেন্সর থেকে হচ্ছে আমাদের সেন্টার অফ রোটেশনের দূরত্ব অনেক কম, তাই তো? এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, আমি যদি সেই পূর্বের মতো একই সেন্সর ডিসপ্লেসমেন্ট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু চাকার মুভমেন্ট অনেক বেশি হয়ে যাচ্ছে না, তাই তো? এখন এটার মাধ্যমে কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে রোবটের লম্বা যত শর্ট হবে, তোমার একটা সেন্সর ডিসপ্লেস করার জন্য বা সেন্সরের ভ্যালুটা অ্যাডজাস্ট করতে জন্য তোমাকে চাকার মুভমেন্ট বেশি করতে হবে। রোবটটা যত বেশি শর্ট, চাকার মুভমেন্ট তত বেশি। ঠিক আছে, এখন আমি তোমার একটা বাস্তব উদাহরণ দিই। হ্যাঁ, ধরো আমি এখন সোফায় বসে আছি, আমি তো টিভিটা দেখতে। এখন আমার টিভির রিমোট যদি হাতের নাগালে থাকে, সেক্ষেত্রে কি খুবই সহজ না? হাত বাড়ালাম, নিয়ে নিলাম, টিভি রাখলাম। বাট ব্যাপারটা যদি এমন হয় যে আমাকে এখন একটা চ্যানেল চেঞ্জ করতে গেলে আমাকে সোফা থেকে উঠে গিয়ে টিভির সামনে থেকে রিমোটটা এনে তারপর চেঞ্জ করতে হবে, আমার কষ্ট বেশি না? আমাকে মন চাবে টিভিটা চেঞ্জ করতে? অবভিয়াসলি না। এখানে ব্যাপারটা সিমিলার। এখানে হচ্ছে আমার রোবট যখন লম্বা যখন থাকে, তখন কিন্তু চাকাটা অল্প ঘুরলেই সেন্সর ডিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এই অবস্থায় কিন্তু তোমার রোবটের চাকার
রেসপন্স অল্প হলেই চলে, বা রোবটটা রেসপন্সিভ অনেক সহজে মুভ করতে পারে, ঠিক আছে, বা রোবটটা অনেক দ্রুত লাইন ক্যালিব্রেশন করতে পারবে, বা অনেক দ্রুত সে লাইনে ব্যাক করতে পারবে, বা আমি আরেকভাবে বলি রোবটটা অনেক এফিশিয়েন্ট লাইন ফলো করতে পারবে, ঠিক আছে। সেই তুলনায় রোবট তোমরা যদি খাটো করো তখন কিন্তু তোমাকে চাকাকে অনেক এফোর্ট দিতে হবে বেশি, ঘুরতে হবে বেশি, দ্যাট মিনস তোমার রোবটটা লাইনে ব্যাক করতে সময় লাগবে বেশি। তো বেশি সময় লাগলে কি হবে, রোবটটা কিন্তু রেসপন্স স্লো হয়ে যাবে, রেসপন্স স্লো হলে কি হবে, রোবটটা কিন্তু ওয়াবল করবে। যেই কারণে তোমরা দেখতে পাবা ম্যাক্সিমাম রোবোটিক্স কম্পিটিশন ও এলএফআর কম্পিটিশনে কিন্তু লম্বা রোবট ব্যবহার করে বেশি। ইনফ্যাক্ট তোমরা যদি গুগলে বা ইউটিউবে সার্চ করো যে ফাস্ট এলএফআর রোবট লিখে, তোমরা দেখবা 100% অফ দেম, মানে 90% না, 100% রোবটই হচ্ছে মোটামুটি লম্বা করা হয়। কোন রোবটই শর্ট রেখে চালানো হয় না খুব একটা, যদি না তারা মেজ সলভ করতে, যেটা যেটা সম্পূর্ণ ডিফারেন্ট, ঠিক আছে। কেন লম্বা রাখা হয়, যাতে করা হচ্ছে আমাদের জন্য মোটরের রেসপন্স অনুযায়ী সেন্সরের রেসপন্স অনেক বেশি ফাস্ট হয়, অনেক বেশি অ্যাকুরেট হয়, অনেক বেশি স্মুথ হয়, এটাই আর কি। সুতরাং তোমরা এখন কি শিখলা, তোমরা শিখলা হচ্ছে রোবটের সেন্সরের দূরত্ব আমাদের যত বেশি রাখা যায়, বা রোবটের লম্বা যত বেশি রাখা তত ভালো, তাই না? তার মানে কি, আমরা যারা অনেক লম্বা রোবট বানাতে পারি সেই রোবটিক আমাদের সেন্সরের মুভমেন্ট অনেক ভালো হবে না, তাই তো? কিন্তু এইটারও একটা ঘাপলা আছে, তো ঘাপলাটা দেখায়, ঠিক আছে। ঘাপলাটা হচ্ছে ধরো এখন আমার রোবটটা অনেক লম্বা করছে, তাই না? এখন রোবটটা হচ্ছে আমার এখানেও সেন্ট্রাল রোটেশন, এখানে সেন্সর, অনেক লম্বা রোবট, দ্যাট মিনস কি এই রোবটে কোনো টিউনিং করা অনেক সহজ, এবং রোবটটা স্ট্রেট রাখা অনেক অনেক সহজ। তবে ঘাপলাটা কোথায়, ঘাপলা হচ্ছে এই জায়গায় যে আমরা চাই রোবটটা 90 ডিগ্রি টার্ন নিতে গেলে যেন সেন্টার রোটেশনটা আমাদের এই বরাবর চলে আসে। কেন? কারণ আমরা যদি আমাদের চাকার সেন্টার রোটেশন এই টার্ন বরাবর না রাখি, সেক্ষেত্রে নাকটা ঘুরলে তো সোজা হবে না, তাই না? সো আমরা করছি কি, এখন রোবটটাকে একটু সামনে দিকে এগিয়ে নিয়ে তারপর নাকটা ঘুরিয়ে দিচ্ছি, যাতে জন্য রোবটটা একদম স্ট্রেট লাইন বরাবর ব্যাক করছে। কিন্তু তো লক্ষ্য করে দেখো তোমরা এখানে কি ঘটছে, আমার রোবটটা চাচ্ছে স্ট্রেট লাইনে ব্যাক করতে, বাট তার কি আসলে সামনে স্ট্রেট লাইন আছে? নাই। কেন নাই? তো কারণ হচ্ছে এখানে রোবটটা এত বেশি লম্বা হয়ে গিয়েছে যে রোবটটা একটা টার্ন শেষ করার পর সে আরেকটা টার্ন সাথে সাথে পেয়ে যাচ্ছে, যেটা এখানে কোনোভাবে একটা আইডিয়াল কন্ডিশন না, এবং এই ক্ষেত্রে রোবটটা হিউজ সমস্যা করতে পারে। ওকে, সো আমরা যে দেখতে পেলাম যে এখানে একটা টার্ন থেকে একটা দূরত্ব যেটা আছে সেটাকে বলি হচ্ছে আমরা নোড টু নোড ডিস্টেন্স, মানে একটা শার্প টার্ন থেকে আর একটা শার্প টার্নের মধ্যে মিনিমাম ডিস্টেন্স, ঠিক আছে। এবং যারা যারা আসলে কম্পিটিটিভ এলএফআর বুঝে, আমি এখানে প্রত্যেক অর্গানাইজারকে ভালো বলবো না, বাংলাদেশে এলএফআর কন্টেস্ট অর্গানাইজার ভালো আছে, খারাপও আছে, কিছু আছে খুবই চালাক, কিছু আছে খুবই বোকা। সো যারা অনেক চালাক তারা কিন্তু বুঝে যে পার্টিশন তথ্যটা দরকার, তারা কিন্তু তাদের রোবটের রুল বুকের মধ্যে মিনিমাম নোড টু নোড ডিস্টেন্স দিয়ে দেয়, যার ফলে পার্টিসিপেন্টরা এন্টিসিপেট করতে পারে যে তার রোবটটা কতটুকু লম্বা রাখলে সে কম্পিটিশনে কোনো প্রকার ঝামেলায় পড়বে না। আমরা কখনোই চাবো না আমাদের রোবটের লম্বা যেন নোড টু নোড ডিস্টেন্সের সমান বা তার থেকে বেশি হয়, চাবো শর্ট রাখতে, তাই তো? আবার বেশি শর্ট রাখলেও ঝামেলা। সো আমরা একটা মোটামুটি ব্যালেন্স বজায় রেখে রোবটটা বানাবো, যাতে করে এখানে আমাদের খুব একটা অসুবিধা পড়তে না হয়। এবং এই ক্ষেত্রে আমার একটা থাম্ব অফ রুল আছে, যে যে আমি সবসময় মেনটেন করি আর কি, সেটা হচ্ছে আমার রোবটের, ঠিক আছে, আমার রোবটের হচ্ছে চাকার থেকে চাকার ডিস্টেন্স যতটুকু, লেটস আমি এখানে বললাম এই যে আমার রোবট যেটা এখানে আছে, এই রোবটের ক্ষেত্রে আমার চাকার থেকে চাকার ডিস্টেন্স ধরো কথার কথা হচ্ছে 15 সেন্টিমিটার, ঠিক আছে, 15 সেন্টিমিটার। সো আমি অবশ্যই চাবো আমার এই সেন্টার অফ রোটেশন থেকে আমাদের সেন্সরের দূরত্বটা মিনিমাম 15 হয়, ঠিক আছে। এবং এই দূরত্ব বেশি হলে ভালো, বাট 15 কম হলে সেক্ষেত্রে তোমার কিন্তু হালকা ঝামেলা দেওয়া শুরু করে। তুমি যত বেশি কম হবে তত তোমার ঝামেলা বেশি হবে। অনেকেই হয়তো অনেক শর্ট রোড বানিয়ে হয়তো ভালো লাইন ফলো করতে পারে, বাট সেটা কিন্তু প্রচুর টিউনিং এর ব্যাপার, কখনোই ব্যাপারটা সহজ না। সো যারা কিনা পিভিসি স্ট্রাকচার রোবট বানাবা আগে থেকে হিসাবটা করে নিও, যেন তোমাদের চাকার থেকে চাকার ডিস্টেন্স তুলনায় যাতে সেন্সর থেকে চাকার ডিস্টেন্স খুব একটা কম না হয়ে যায়। অনেকেই হয়তো রোবটের সেন্সরের সামনে বলকাস্টার রাখে, এটাও কমপ্লিটলি ওকে। অনেকে রোবটের সেন্সর ঠিক পিছনে বলকাস্টার রাখে,
মাঝ বরাবর বল কাজটা রাখে, এই পর্যন্ত ওকে। বাট এর থেকে বেশি পিছন দিকে নিও না, ধরো এই বরাবর নেওয়ার কোনো দরকার নাই, যত কাছে রাখা যায়। আমি আমি কিন্তু মোটামুটি আমার লাইফে 3 ধরনের রোবটই বানিয়েছি, মানে 3 ধরনের এলএফআর রোবট আর কি। আমার একদম এলএফআর রোবটের সেন্সর বলটা সামনের দিকে ছিল, অলওয়েজ থাকে, কারণ সেন্সরের বলটা সামনের দিকে থাকলে তোমার ব্রিজে উঠতে সুবিধা রোবটটা। আবার আমার যদি হচ্ছে ব্রিজে ওঠার পরে নামার জন্য কিন্তু পিছন থেকে বলকাসটা লাগে একটা, সেটাও আমি সিস্টেম করে রাখছি। তো আমার ক্ষেত্রে এটা হয়, আমি হচ্ছে আমার রোবটের বেলায় আমি একটু মানে বুদ্ধি খাটাইছি। সেটা হচ্ছে আমার রোবটের সামনে হচ্ছে একটা লম্বা বলকাস্টার রাখছি, মানে একটু বড় সাইজের বলকাস্টার, ঠিক আছে। আর ঠিক সেন্সরের উপর বা একটু পিছন দিকে হচ্ছে একটা পিচ্চি বলকাস্টার রাখছি, যেন রোবটটা যেন প্রপারলি ব্রিজে উঠতে পারে। সো তোমরা যদি কখনো কম্পিটিশন যাও, তোমাদের হয়তো রোবট ব্রিজে ওঠানো লাগতে পারে, সেক্ষেত্রে তোমাদের চিন্তা ভাবনা করা লাগবে আর কি। বাট যদি ব্রিজে ওঠানো না লাগে, সেক্ষেত্রে তোমাদের আপাতত এই পজিশন নিয়ে বা এটা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করার দরকার নাই। যেহেতু আমরা বেসিক নিয়ে কথাবার্তা বলছি, তো আমরা এখানে আপাতত এটা নিয়ে আর বিস্তারিত ডিসকাশনে যাব না। সো আমরা এখন দেখবো রোবটের চাকার ব্যবহার কিরকম হওয়া উচিত। অনেকে রোবটের 2 চাকা দেখতে পাবো, অনেকে রোবটের 4 চাকা দেখতে পাবা, ইটস কমপ্লিটলি ওকে। অনেকে মনে করো ভাইয়া আমি রোবটের 2 চাকা না করে 4 চাকা করলে কি অবস্থা হবে, তোমরা এখন এটা বুঝে ফেলবা। আমাদের 2 চাকা ক্ষেত্রে কিন্তু আমাদের সেন্টার অফ রোটেশন থাকে কোথায়, ঠিক মাঝ বরাবর এখানে না, তাই তো? তার মানে কি আমার কিন্তু রোটেশন পয়েন্ট থেকে সেন্সরের ডিস্টেন্স মোটামুটি একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ থাকে, বা মোটামুটি ভালোই ডিস্টেন্স থাকে আমাদের সেন্সর থেকে একদম সেন্টার রোটেশন পর্যন্ত। কিন্তু তোমরা যদি 4 চাকার মধ্যে যদি বানাও, তখন কি হবে বলতো একটু, আমাদের সেন্টার রোটেশন কিন্তু এখন চাকা বরাবর কিন্তু নাই, চলে ঠিক মাঝ বরাবর, তাই না? এবং এখান থেকে খেয়াল করে দেখো তোমাদের কিন্তু সেন্সর ডিস্টেন্সটা একেবারে অর্ধেক বা খুবই কম, তাই না? সো তোমার এই রোবটটা যেরকম বিহেভ করবে, দেখলে মনে হবে কি কেউ বুঝি এই রোবটটার সাইজ অর্ধেক করে ফেলছে, ঠিক আছে। দ্যাট মিনস তোমার পারফরমেন্স তো ভালো হবে নাই, বরঞ্চ আগের থেকে আরো খারাপ হবে। হ্যাঁ, এটা তো একটা প্রবলেম গেলই। 2 নম্বর প্রবলেম হচ্ছে এটা, যে আমাদের এই চাকাগুলো যেগুলো ব্যবহার করছি, চাকাগুলো কিন্তু নর্মালি কিন্তু একদম স্ট্রেট, তাই না? তো আমাকে বলো একটু, এখানে আমাদের একটা স্ট্রেট চাকা সাধারণত ঘুরতে পারা কি উচিত বলো আমাকে, এরকম সার্কুলার ওয়েতে? অবভিয়াসলি না। সো এক্ষেত্রে চাকা কিন্তু অবশ্যই একটা ফ্রিকশন থাকবে, এবং সেক্ষেত্রে রোবটটা ঘুরতেও কষ্ট হবে। এই রোবটটা যেরকম খুব স্মুথলি ঘুরতে পারছে, এটা কিন্তু এত স্মুথলি ঘুরতে পারবে না, এবং এটা রোবটের টার্নিং সময় বেশি লাগবে, রোবটের হচ্ছে ক্যালিব্রেশন টাইমও বেশি লাগবে, রোবটের লাইনে বেশি ওভাল করার চান্স থাকবে। সো 4 চাকার রোবটকে কন্ট্রোল করা মারাত্মক টাফ। আমার একটা ফ্রেন্ড ছিল, আমি একটা ছোট্ট স্টোরি শেয়ার করি। সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল, যে কিনা হচ্ছে অস্ট্রে একটা কম্পিটিশন ছিল, যে নাম ছিল হচ্ছে খুব ইঞ্জিনিয়াস, আমি যদি ভুল না হয়ে থাকি। তো এটা খুব সময় 2017 বা 18 সালের দিকে। তখন আমাদের ইঞ্জিনিয়ার্স কম্পিটিশনে একটা খুবই বিখ্যাত, খুবই উদ্ভট রুল ছিল একটা, সেটা হচ্ছে আমাদের ফাইনাল রাউন্ডে লাইনের বদলে বালু থাকবে। মানে একটা পর্যায়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে আর কোনো লাইন নাই, লাইনের বদলে শুধুই বালু। সো ওই বালুর মধ্যে সুবিধা পাইতে গেলে আমাকে রোবট 4 চাকার বানাতেই হবে। আমাকে 2 চাকার রোবট বানায় কোনো উপায় নেই, কারণ 2 চাকার রোবটের বল কাজটা আটকে যাবে, তাই এই আর কি। সো সেক্ষেত্রে ঘটনা কি দাঁড়াচ্ছে, আমার ফ্রেন্ড করছে কি ওই বালুতে চলার জন্য সে হচ্ছে 4 চাকার রোবট বানিয়ে নিয়ে আসছে। সো তার ওই রোবটটা কিন্তু আলটিমেটলি ফাইনাল রাউন্ডে উঠে নেয়। কেন উঠে নেয়? কারণ বেসিক লাইন ফলো করতে গিয়ে সে এত বেশি স্ট্রাগল করেছে, সে আর এটাকে সামলাতেই পারে না। তো তার কিন্তু রোবোটিক ক্যালিব্রেশন সেন্স বা তার স্কিল যথেষ্ট লেভেলের ভালো। বাট সে এসে আমাকে বলছে যে না ভাই, আমি মাফ চাই, আমি জীবনে কখনো 4 চাকার এলাফার বানাবো না। তো এই হচ্ছে একটা অভিজ্ঞতা। তো এই তো, তোমার চাইলে নিজের মধ্যে এরকম অভিজ্ঞতা কাজে লাগে কিছু করতে পারো আর কি। এখন আমরা কথা বলবো হচ্ছে আমাদের মোটর এবং গিয়ার গুলো সম্পর্কে, ঠিক আছে। সো আমি একটু ছোট্ট করে বলে রাখি, আমাদের মোটর এখানে যা আছে, বাজারে কিন্তু অনেক ধরনের মোটর পাওয়া যায়, আমি নামগুলো একটু বলে রাখি। এটা তো আমাদের হচ্ছে ইয়েলো ডিসি গিয়ার মোটর, খুবই বেসিক, খুবই কমন, খুবই সস্তা, 100 টাকার মধ্যে পাওয়া যায় খুবই ভালো মতো। এখানে যেমন আছে হচ্ছে একটা N20 গিয়ার মোটর, গুলোকে বলি আমরা, যেটা কেন খুবই পিচ্ছি বাট খুবই পাওয়ারফুল একটা মোটর এটা। এবং এটার পর আছে হচ্ছে আমার 16 GM মোটর, যেটা কিনা হচ্ছে আপাতত এটার একটু বড় ভাই টাইপের, মানে সাইজে প্রায় সিমিলার, একটু জাস্ট বড়, এবং গিয়ারটা ঢাকা, যে কারণে এখানে আমরা একটা মেজর বেনিফিট পাচ্ছি। আর এরপর আমার আছে 25 GM মোটর আছে, যেটা কিনা হচ্ছে আর একটু বড়, আর একটু না ভালোই বড়,
এটা 16 জিএমএস। এখানে আমার যে ইয়াটা আছে, গিয়ার গিয়ার যে বক্সটা আছে, গিয়ার বক্স চওড়া হচ্ছে 16 মিলিমিটার। হ্যাঁ, আর এটার ক্ষেত্রে আমার পুরা মোটর চওড়া হচ্ছে 25 মিলিমিটার, যে কারণে 25 GA বলে আর কি। সো 25 GA মোটরের ক্ষেত্রে হচ্ছে এটা আরো ভালো লোড ক্যারি করতে পারে এবং অনেক বেশি পাওয়ারফুল। সো এরকম মাল্টি মোটর পাওয়া যায় এবং এর থেকে বড় মোটর কিন্তু আছে, এটা হচ্ছে 35 মিলিমিটার মোটর। তো এটা কিন্তু আরো বড় গিয়ার, আরো বড় বেশি পাওয়ার এবং অনেক বেশি মানে কি বলবো এফিশিয়েন্ট আর কি। সো আমাদের এলএফআর এর ক্ষেত্রে কিন্তু এই কয়টা মোটরই মোটর জনপ্রিয়। আমি আমার জীবদ্দশায় এলএফআর বানাতে দেখছি এই কটা মোটর দিয়ে বানাতে দেখেছি। বড় মোটর যেমন ছিল, পিচি মোটর ছিল, হলুদ মোটর ছিল, সব ধরনের মোটরই কিন্তু ছিল। সো এই ক্ষেত্রে আমরা এখানে এখন ডিসকাস করব এই মোটরগুলো বাজারে কিরকম আরপিএম কিনতে পাওয়া যায়, কোন ধরনের টর্ক কিনতে পাওয়া যায়, আরপিএম আর টর্কের মধ্যে সম্পর্ক কি বা কিভাবে কি কাজ করে, সেগুলো আমরা ডিসকাস করবো একটু, ঠিক আছে? সো আমরা একটু খেয়াল করে দেখি, আমাদের এই মোটরের কিন্তু একই চেহারার মাল্টিপল আরপিএম পাওয়া যায়, তাই না? যদি আমরা কেউ জাস্ট সিম্পলি হচ্ছে আমাদের গুগলে ডিসি গিয়ার মোটর প্রাইস ইন বিডি লিখে সার্চ করি, জাস্ট ডিসি গিয়ার মোটর বিডি তা লিখলে হবে, বাংলাদেশে যা পাওয়া যায় সেগুলোর জন্য আর কি। তো লক্ষ্য করে দেখবে যে এখানে হচ্ছে মোটর গুলো দেখতে একই কিন্তু মাল্টিপল আরপিএম এর। কিছু মোটর 400 আরপিএম, কিছু মোটর 500 আরপিএম, কিছু মোটর 1000 আরপিএম এরকম আছে। সো অনেকেই এই বোকামেটা করে, প্রথম প্রথম যখন যায় তখন সে টর্কের কোনো হিসাব রাখেই না, জাস্ট সিম্পলি আরপিএম দেখে মনে হয় আরে রোবট যত বেশি তত তো ভালো, তাই না, তাহলে আমি একটু বেশি আরপিএম মোটর কিনে নিয়ে চলে আসি। সে অনেক বেশি আরপিএম মোটর নিয়ে চলে আসে, তারপর সেটাকে কন্ট্রোল করতে পারে না, তারপর সে কান্নাকাটি শুরু করে দেয়। সো এই হচ্ছে অবস্থা আর কি। সো সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা এই যে মোটরগুলো দেখতে পাচ্ছি, এই মোটরগুলো আরপিএম ভিন্ন কিভাবে সবাই জানো? শুধুমাত্র গিয়ারের জন্য। এই মোটরে গিয়ারের রেশিও চেঞ্জ হলে আরপিএম চেঞ্জ হয়ে যায়। আর প্রত্যেক মোটরে কিন্তু বডিটা সেম। এই মোটরে এই বডিটা কিন্তু প্রত্যেকটা মডেলে সেম থাকবে। 300 আরপিএম হোক, 500 আরপিএম হোক, 1000 আরপিএম হোক, ইট ডাজন্ট ম্যাটার। সব মোটরে কিন্তু বডিটা সেম থাকবে। সিমিলার এটার বেলাও কিন্তু সেম, বডিটা কিন্তু সিমিলার থাকে। এটার বেলাও সেম একটা বডি থাকে। এটার বেলাও সেম, আমাদের নর্মালটা খেলনা মোটরের বডি থাকে, এটা ক্ষেত্রে কিন্তু আমাদের মোটরের একটা বডি থাকে। সো কথা হচ্ছে এখন আমাদের মোটরের বডি যদি সেম হয়, তার মানে আমরা অন্তত একটুকু শিওর বলতে পারছি না যে আমাদের হচ্ছে এখানে আমরা যে 12 ভোল্ট বা 6 ভোল্ট যে ভোল্টে দিচ্ছি না কেন, সেই ভোল্টেজে মোটরের শক্তিটা কনস্ট্যান্ট, তাই তো? মানে আমাদের মোটরের বডি যে পাওয়ারটা আউটপুট দিচ্ছে, আউটপুটটা কিন্তু কনস্ট্যান্ট। ওকে, শক্তি কোনো সৃষ্টি বা ধ্বংস কিন্তু নাই। তো নর্মালি এই বডিটা কিন্তু অনেক হাই আরপিএম থাকে এবং অনেক লো টর্কে থাকে। কত আরপিএম হয় নর্মালি? সাধারণত দেখা যায় হচ্ছে এটা মোটামুটি 15 থেকে 20 হাজার, 30 হাজার আরপিএম পর্যন্ত হতে পারে, বা 30 হাজার খুবই রেয়ার, 15 থেকে 20 হাজার আরপিএম খুব বেশি দেখা যায় আর কি। এবং এই হাই আরপিএম মোটর গুলো খুবই লো টর্কে থাকে, মানে এগুলো ঘোরানোর শক্তি খুবই কম থাকে। আমরা তাহলে হাত দিয়ে আটকায় ফেলতে পারবো এরকম এত কম পাওয়ার। সো এই যে আমরা এত কম পাওয়ার দেখতে পাচ্ছি, সেটাকে আমরা কিভাবে আমরা এক্সপোনেনশিয়ালি বাড়াতে পারি? বাড়ানোর উপায় হচ্ছে এটা, যে আমরা রোবটের সাথে গিয়ার লাগাবো, গিয়ার লাগিয়ে হচ্ছে আমরা এটা আরপিএমটা কমিয়ে আনবো এবং সাথে গ্রেজুয়াল টর্কটাও বাড়িয়ে দিব। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, তোমরা সবাই কি জানো গিয়ার জিনিসটা কি? আমি গিয়ারকে এক্সপ্লেইন করব সবার কাছে। সো গিয়ার হচ্ছে বেসিক্যালি একটা চাকা, যে চাকায় অনেক দাঁত থাকবে আর কিছুই না, ঠিক আছে? মাল্টিপল এখানে দাঁত আছে, যে চাকাটা খালি ঘুরে, তাই না? তাই তো? সো এখানে জাস্ট কি চাকাটা এটা ঘুরতে পারে, তাই না? এখন আমার কথা হচ্ছে এই গিয়ার একলা সিগনিফিকেন্ট না। এটা সিগনিফিকেন্ট তখন যখন কিনা তার সাথে হচ্ছে আমি আরো একটা গিয়ার বসিয়ে দিব, তখন তখন একটা চাকা ঘুরলে সে কিন্তু আরেকটা চাকা ঘোরাতে বাধ্য করে, তাই না? এটা হচ্ছে মজার পার্ট কিন্তু। এখন আমি চাইলে একটা চাকার সেন্টারে মোটর লাগাতে পারি এবং সেখান থেকে পাওয়ার কিন্তু আমি আরেকটা চাকার সেন্টার থেকে আউটপুট পেতে পারি। আমাদের এখানে কোনো ইনপুট পাওয়ার থাকবে একটা, আর থাকবে আউটপুট পাওয়ার, রাইট? এবং এখানে লক্ষ্য করে দেখো, আমার যেহেতু দুই চাকার সাইজ যেহেতু সেম, সুতরাং আমার একটা চাকা যে স্পিডে ঘুরছে আর চাকা কিন্তু এক্স্যাক্টলি সেম স্পিডে ঘুরছে, তাই না? দ্যাট মিনস এখানে আমার আরপিএম ডেলিভারি এবং টর্ক ডেলিভারি যা ছিল তাই থাকবে, জাস্ট পাঠিয়ে দিলাম আর কিছুই না। ওকে, এইটা তখনই চেঞ্জ হবে যখন কিনা আমরা দেখবো যে এক চাকা ছোট আর এক চাকা বড়, ঠিক আছে? তখন যদি আমরা এটাকে ঘুরাই খেয়াল করে দেখি,
আমার এই চাকাটা যেই স্পিডে ঘুরছে এখনো সেম স্পিডে ঘুরছে না, তাই না? তাই তো? আমার এখানে আপল চোখের দৃষ্টিতে কি মনে হচ্ছে, এটার তুলনায় সাইজ ডাবল, তাই না? এই এই ছোট চাকার তুলনায় বড় চাকার সাইজ বা ব্যাসার্ধ বা ব্যাস যেটা বললাম সেটা সেটা ডাবল। দ্যাট মিনস আমার এখানে এই চাকাটা যে স্পিডে ঘুরছে এটা এখন তার থেকে আরো অর্ধেক স্পিডে ঘুরবে, ঠিক আছে? সো আমরা এই যে স্পিড যে পাচ্ছি, এখানে স্পিড ছিল বেশি, এখানে স্পিড হচ্ছে কম, যার ফলে কি হবে, এখানে টর্ক যদি কম হয় এখানে টর্ক হবে হচ্ছে বেশি। আমি একটু বলে রাখি না আরপিএম মানে কি। আরপিএম মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট। একটা স্পেসিফিক অবজেক্ট 1 মিনিটে যতবার ঘুরে তাকে বলা হয় আরপিএম। সাধারণত আমরা আমাদের ঘড়ি দেখি, আমাদের ঘড়ির সেকেন্ডে কাটা বলতে কত আরপিএম, কেউ কি বলতে পারবা? ঘড়ির সেকেন্ডে কাটা কত আরপিএম? এটা কিন্তু অনেক, এটা খুব একটা মজার প্রশ্ন, অনেকেই এটা ভুল করে। সেটা হচ্ছে ঘড়ির কাটা কিন্তু 60 আরপিএম না, এটা ঘড়ির কাটা কিন্তু 1 আরপিএম। ঘড়ির সেকেন্ডে কাটা 1 আরপিএম, ঠিক আছে? সো এই আর কি, প্রতি মিনিটে একবার ঘুরে আসে। সো যেটা বলছিলাম, এখন আমরা জানলাম আরপিএম কি, তাই তো? টর্ক কি? টর্ক হচ্ছে আমার এটাকে ঘোরানোর শক্তি। আমি এটা নিয়ে কথা বলি এখন, ঠিক আছে? আমরা এই চাকা যে ঘুরবে এই কিনার দিয়ে, হ্যাঁ, এটা যত ফোর্স সে ঘোরাতে পারছে তাকে বলে হচ্ছে আমরা টর্ক। জাস্ট ঘোরানোর যে ফোর্সটা পাবো আমরা। এবং তোমার লক্ষ্য রাখবা, তোমাদের যদি হয় পাওয়ার যে ইনপুট, আমরা যে এটা চাকাতে ঘোরাবো, আমার ইনপুট পাওয়ার যদি হয় সেন্টারে, আমার যদি ইনপুট পাওয়ার যদি হয় সেন্টারে, সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে যত দূরে আমরা মাপতে তত ফোর্স কম পাবো আর কি। সাধারণত আমরা যখন দেখতে পাই লেটস সে আমাদের এই সেন্টার থেকে কিনার 3 সেন্টিমিটার দূরত্ব বা ব্যাসার্ধ যেটা, এবং আমরা যদি কিনারে যদি হচ্ছে 10 নিউটন ফোর্স পাই, সেক্ষেত্রে আমার টর্কের পরিমাণ কত দাঁড়ায়, এখানে রেডিয়াস মাল্টিপ্লাইড বাই আমাদের যে ইয়াটা ফোর্স, দ্যাট মিনস এখানে দাঁড়ায় 30 নিউটন সেন্টিমিটার। সাধারণত বাজারে এই টর্কের পরিমাণটা সেল করা হয় হচ্ছে নিউটন সেন্টিমিটার দিয়ে না, কেজি সেন্টিমিটার, কেজি বা গ্রাম সেন্টিমিটার। নিউটন ও গ্রামের পার্থক্যটা কোথায়? খুবই সিম্পল, জাস্ট আমাদের 30 নিউটনকে 9.8 দিয়ে ভাগ করলে গ্রামটা পেয়ে যায়, আর কিচ্ছু না, ঠিক আছে? এটা খুবই সিম্পল একটা হিসাব আর কি। সো এখন আমরা দেখতে পাচ্ছি কি, একটা চাকা, যে চাকায় মোটর লাগানো আছে, এবং আমরা কিনারে কত পাচ্ছি, আমরা হচ্ছে মানে ওভারঅল পুরা বডিতে, এটা কোনো শুধু কিনারে না, ওভারঅল পুরো বডিতে আমরা টর্ক পাচ্ছি কত, 30 নিউটন সেন্টিমিটার, ঠিক আছে? যদি আমরা এখন সেন্টারে কোনো সুতা পেঁচাই, সেক্ষেত্রে আমরা ফোর্স পাবো বেশি, কারণ যেহেতু আমার ব্যাসার্ধ কমে আসছে, ব্যাসার্ধ কমলে ফোর্স বেড়ে যাবে, আর ব্যাসার্ধ বাড়লে ফোর্স কমে যাবে। কিন্তু তোমরা অলওয়েজ এটা মনে রাখবা যে আমার ব্যাসার্ধ এবং ফোর্স যাই হোক না কেন, সেটার মাল্টিপ্লিকেশন বা সেটা গুণফল, গুণফল অলওয়েজ 30 থাকবে। যদি মোটর যদি আমার 30 নিউটন সেন্টিমিটার টর্ক ডেলিভারি দেয়, মোটর যদি আমার এই টর্কটা ডেলিভারি দেয়, তুমি যে কোনো প্রান্তে এই টর্কের পরিমাণ সেম পাবা। হয়তো ফোর্স কম বেশি হতে পারে, তুমি যদি এখন পেন্সিলের জায়গাতে আরো ব্যাসার্ধ বাড়াও, ফোর্স কম পাবা। তাহলে আমরা এখন উদাহরণ দেখাই তোমাকে। ধর আমরা এখানে একটা চাকা রাখলাম, একটা পুলি রাখলাম, তার সাথে রশি লাগালাম, রশি লাগাতে একটা অবজেক্ট বসাই দিলাম, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি এই সেন্টারে যে মোটরটা আছে, যে মোটরের টর্ক হচ্ছে 500 গ্রাম সেন্টিমিটার, ঠিক আছে? এবং চাকাটা হচ্ছে ধরো এখানে 1 সেন্টিমিটার। তখন ঘটনা কি ঘটবে, তখন তুমি যদি মোটরটা ঘুরাও, সুতরাং টানবে না? এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে সুতরাং টানবে, এটা কত গ্রাম, এটা কত গ্রাম ফোর্সে টানতে পারবে? অবশ্যই 500 গ্রাম, তাই তো? কারণ 1 সেন্টিমিটার দূরে আছে তাই। সো মোটরের পাওয়ার হচ্ছে 500 গ্রাম সেন্টিমিটার, আমরা বেশি দেখতেছি 1 সেন্টিমিটার থেকে আমাদের হচ্ছে 500 গ্রাম ফোর্স তুলতে পারতেছে বা লোড তুলতে পারতেছে, ঠিক আছে? কিন্তু আমরা এখন মোটরের টর্কের পরিমাণ সেম রাখছি, টর্ক কিন্তু চেঞ্জ হয় না, জাস্ট ব্যাসার্ধ বাড়াই দিলাম 2 সেন্টিমিটার। আগের তুলনায় ব্যাসার্ধ এখন বড়, কত এখন 2 সেন্টিমিটার। সেক্ষেত্রে আমরা কিন্তু এখন কিনারে ফোর্স পাবো আরো কম। কত পাবো আমরা এখন? খুবই সহজ, আগের তুলনায় অর্ধেক ফোর্স পাবো, 250 গ্রাম, ঠিক আছে? কারণ 250 গুণন 2 কত, 500 হতেই হবে। দ্যাট মিনস ব্যাসার্ধ বাড়লে কিন্তু আমার কর্নারে ফোর্সের পরিমাণ কমে যায়, ঠিক আছে? দ্যাট মিনস টর্কের পরিমাণ কমে যাবে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল ক্যালকুলেশনের হিসাবটা। গ্রামটা দেওয়া হচ্ছে এই কারণে, বাজার আসলে মোটর যখন তোমরা কিনবা, মোটর কিন্তু আর নিউটন মিটার নরমালি খুব কম লেখা থাকে।
স্টেপার মোটরে নিউটন মিটার লেখা থাকে স্টেপার মোটর গুলাতে, বাট নর্মাল ডিসি গিয়ার মোটর গুলাতে তোমার নিউটনের বদলে গ্রাম লেখা থাকে। গ্রাম নিউটন সম্পর্কটা কোথায়? খুবই সিম্পল, আমরা আগে বলছিলাম না, ওই যে আমাদের 1 কেজি কত 9.8 নিউটন, ওই হিসাব করে আর কিছু না। যেটা প্রশ্ন করেছিলে যে কত দরকার হলে ভালো হয়, আমি একদম সোজা বাংলায় বলি, ডিপেন্ড করে রোবটের ওজনের উপরে। ওজন ওজন যেরকম হবে সেই মতো টর্ক রাখতে হবে। লেসে তো রোবটের পুরো ওজন আছে তোমার, ধরো কথার কথা, আরেকটা কথা, চাকার ব্যাসার্ধ নির্ভর করে, চাকার ব্যাসার্ধ আছে এখানে। ধরো কথা কথা রোবটের ওজন হচ্ছে 500 গ্রাম, এক্স্যাক্টলি 500 গ্রাম। সুতরাং তুমি তোমার চাকার কিনারে অবশ্যই 500 গ্রাম ফোর্স পাক, তাই না? তাই তো। এখন জি তুমি মোটর কিনলে ধরো কথা কথা 500 500 গ্রাম সেন্টিমিটার টর্ক, কত কিনলা? 500 গ্রাম সেন্টিমিটার। সো কি তুমি খুব মজায় আছো, আমার এক চাকা আছে 500 গ্রাম সেন্টিমিটার, আর এক চাকা 500 গ্রাম সেন্টিমিটার, যদি দুটো মিলে তাহলে কত হয়? তাহলে 1000 গ্রাম সেন্টিমিটার। তার মানে কি 1 কেজি নেওয়া উচিত না? 1 কেজি সবার কি মনে হয়? তাই হওয়া উচিত না? দুই মোটর মিলে। জি ঝামেলাটা কোথায় দাঁড়ানো? তোমার চাকাতে। তোমার তো অনেকে চাকার ব্যাসার্ধটা মাথায় রাখো না। চাকার ব্যাসার্ধ যদি এখন তোমার কথা কথা 30 মিলিমিটার বা 3 সেন্টিমিটার, তখন কি হবে? টর্কের পরিমাণ 3/1 হয়ে যায়। টর্ক না, সরি, ফোর্সের পরিমাণ। টর্ক সেম থাকে বাট ফোর্স 3/1, কারণ চাকার ব্যাসার্ধ বড় তাই। তখন ঘটনা কি ঘটে? তুমি একটা চাকা কিন্তু এখন 500 পাচ্ছ না, বা দুই চাকা মিলে কিন্তু আর 1000 পাচ্ছ, তখন কত পাবা তুমি? 3/1, দ্যাট মিনস 300 পাবা। সো তো রোবটে সিম্পলি বড় চাকা লাগার কারণে কি হয়েছে, তোমার হচ্ছে রোবটের ফোর্সের পরিমাণ অনেক কমে গেছে। এখন কিন্তু তোমার এই 300 গ্রাম সেন্টিমিটার ফোর্স দিয়ে কিন্তু তোমার আর 500 গ্রাম টানতে পারবে না। মানে ভুলে 300 সেন্টিমিটার বলছি, এটা হচ্ছে 300 গ্রাম ফোর্স আর কি। 300 গ্রাম ফোর্স দিয়ে কিন্তু 500 গ্রাম টানতে পারবে না। রোবটটা অনেক স্লোলি স্টার্ট নিবে, অনেক কষ্টে থামবে, ঠিক মতো মুভমেন্ট করতে পারবে না, অনেক ওয়াবল করবে, এই আর কি। মানে টর্কটা মোটরে প্রোভাইড করে, ঠিক আছে। এবং আমি একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে এখানে আমার মোটরের ক্ষেত্রে কথার কথা, একটা মোটর হচ্ছে 1000 আরপিএম 500 গ্রাম সেন্টিমিটার, ঠিক আছে। আমি যদি এক্সাক্ট সেম বডিতে যদি 100 আরপিএম নিই, তখন কি হবে? আমরা চোখ বন্ধ করে বলতে পারবো আমার এখানে যেহেতু আরপিএম মান 10/1, টর্কের মান তাহলে 10 গুণ হবে। কারণ বডি সেম, বডি তো চেঞ্জ নাই, খালি গিয়ার রেশিও চেঞ্জ, তাই না? আরপিএম 10/1 মানে কি আমার টর্কের পরিমাণ 10 গুণ, এই তো। সো তোমরা যদি এটা বলছি এই কারণে, তোমরা যদি অন্তত একটা মোটরের টর্ক জানতে পারো, আমি কনফার্ম ওয়েবসাইটে নরমাল তথ্যটা থাকেই। গিয়ার মোটর কিনতে গেলে টর্কের তথ্যটা দিয়ে রাখে, হয়তো সব মোটর রাখে না, হয়তো দেখা যায় হয়তো 200 আরপিএম মোটরের মধ্যে তথ্যটা দেওয়া নাই, কিন্তু 500 আরপিএম মোটরের তথ্যটা দেওয়া আছে, কথার কথা। তো তুমি চাইলে কিন্তু একটা মোটর তথ্য থেকে অটোমেটিক্যালি বের করে ফেলতে পারো আর একটা মোটর টর্ক কত হওয়া উচিত। আমি যেহেতু মোটামুটি এখন মুখস্থ হয়ে গেছে, যেমন আমি যেমন জানি আমার রোবটে যে মোটরটা ইউজ করে, সে মোটরটা হচ্ছে নর্মালি তার বডির মধ্যে হচ্ছে ধরো হচ্ছে 1 কেজি টর্ক দেয়, 1 কেজি সেন্টিমিটার টর্ক দেয়, হয়তো কত আরপিএম এ, ধরো লেটস এটা হচ্ছে 100 আরপিএম এ। সো আরপিএম যত বাড়বে আমি আন্দাজ করতে পারি যে আরপিএম বাড়লে টর্কের পরিমাণ কত হবে। সো ম্যাক্সিমাম কত আরপিএম নিলে আমার জন্য চলবে, এর চেয়ে বেশি আরপিএম নিলে আমার টর্কের পরিমাণ নেমে যাবে একেবারে, সেগুলো আমি আগে থেকে ক্যালকুলেট করে রাখি। আমি হিসাব নিকাশ করে তারপর গিয়ে মোটরটা কিনি, আমি আগে মোটর কিনে পর হিসাব করি না অ্যাকচুয়ালি। ব্যাপারটা হচ্ছে একটা মাথায় রাখতে হবে, জিনিসটা হচ্ছে যে তোমাকে কিন্তু গিভ এন্ড টেক, ব্যাপারটা হচ্ছে একটা ছালে একটা দিতে হবে। হ্যাঁ, এখানে আরপি এবং টর্ক কিন্তু একটা আর একটা সমানুপাতিক না, একটা আর একটা ব্যস্তানুপাতিক, ঠিক আছে। সো তুমি একই সঙ্গে হাই আরপিএম পাবা, হাই টর্ক পাবা, কি আমাদের ইনফিনিট এনার্জি না? তাহলে বলো তো ভাইয়া, এটা কি হওয়া উচিত? বলো, অবভিয়াসলি না। আমাদের শক্তি কোষীয় ধ্বংস তো নাই। তা আমরা যে এখন একটা জাদুর বলে, এই যে আমাদের একটা গিয়ার নামক জাদু, এই জাদু বলে আমরা যে টর্ক যে বাড়াই দিলাম, টর্কটাকে হাওয়ার থেকে বাড়ছে? অবভিয়াসলি না। তার কারণে কোনো কিছু অবশ্যই ট্রেড অফ করতে হচ্ছে, ট্রেড অফটা কোথায়? আমাদের আরপিএম এ। সো এই তো, আমরা সামনে থেকে আগে এখন চলে যাবো রোবটের ওয়েট ম্যানেজমেন্টে, ঠিক আছে। সেটা কিরকম? সেটা বেসিক্যালি হচ্ছে যে আমরা এখানে রোবটটা যখন রাখি, আমাদের এখন রোবটটা অনেক ক্ষেত্রে এরকম হতে পারে, রোবট অনেক ফাস্ট, অনেক হাই আরপিএম কিনছো, হ্যাঁ, তো এই আরপিএম অনেক হাই হওয়ার কারণে কি হয়েছে, রোবটটা সামনে গিয়ে হচ্ছে একদম বাইরে, লাইনের বাইরে বের হয়ে গেছে। বের হয়ে গিয়ে যখন সে ঢোকার যখন ট্রাই করছে, তখন রোবটটা বাঁকা তারা ঢুকতেছে, ঢুকে সে ওয়াবল করতেছে। আমাদের এই ধরনের প্রবলেমকে বলা হয় হচ্ছে ওভারশুট প্রবলেম, ঠিক আছে।
এই প্রবলেমটা হওয়ার কারণটা কি হতে পারে? অনেকগুলো কারণ থাকতে পারে। একটা হতে পারে এরকম যে মোটরের টর্ক অনেক কম, ঠিক আছে, মোটরের টর্ক অনেক কম, তো মোটরের টর্ক বাড়াতে হবে, কারণ মোটরটা হয়তো ঠিক মতো থামতেই পারছে না, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে রোবট চাকাটা স্লিপ কাটতেছে, সেক্ষেত্রে কিন্তু রোবটটা কিন্তু সামনে দিকে পিছলে যেতে পারে, রোবটটা হয়তো ব্রেক করছে বাট ব্রেক ধরছে না, তাই না? খুবই স্বাভাবিক, আমরা সবাই দেখি বৃষ্টির দিনে কিন্তু গাড়ি ব্রেক করা খুবই টাফ, তাই না? তাই চাকা মতো দাঁড়ায় না, গাড়ি কিন্তু অনেক দূর স্লিপ কাটার সামনে চলে যায়, কেন চলে যায়? কারণ চাকা অনেক পিচ্ছিল, তাই তাই তো। আরেকটা কি কারণ কি থাকতে পারে? রোবটের ওজন অনেক বেশি, তো রোবটের টর্ক যাই থাকুক না কেন, তার তো রোবটের ওজন এত বেশি হয়ে গেছে, রোবটের ইনার্শিয়ার কারণে তোমার হচ্ছে রোবটটা অনেক সামনে চলে যাচ্ছে। এখন তোমরা যদি হচ্ছে একটা প্রাইভেট কারের মধ্যে যদি ট্রাকের লোড চাপায় দাও, ধরো তোমাদের একটা প্রাইভেট গাড়ি, তাও তোমরা হচ্ছে দুটা গরু উঠাই দিলা, তাহলে গাড়িটাকে ঠিক যখন দাঁড়াতে পারবে? অবভিয়াসলি না, গাড়িটা অনেক সামনে চলে যাবে, তাই না? কারণ ওজন অনেক বেশি, তাই এই জন্য আর কি। সো এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। সো এই ধরনের ওভারশুট প্রবলেম আটকানোর জন্য আমাদের কি কি করা উচিত? আমাদের রোবটের ওজনটা অবশ্যই কমাতে হবে, যতটুকু কম রাখা তত ভালো। যেমন আমি আমার রোবটে হচ্ছে আইডিয়াল ওয়েট রাখি হচ্ছে 250 থেকে 300 গ্রাম, 250 থেকে 300 গ্রাম আর ওয়েট রেখে আমি কন্টেস্টের জন্য, যদি রোবটটা যদি একটু বড় যদি হয়, এগুলো পিচ্ছি রোবট, যদি বড় রোবট যদি হয় সেক্ষেত্রে আমি ওয়েট রাখি হচ্ছে 500 থেকে 600 গ্রাম মাঝামাঝি, ঠিক আছে? এই হচ্ছে আমার রোবটের ওয়েট ম্যানেজমেন্ট আর কি। বাট যারা 500 গ্রাম 500 গ্রাম শুনে ভাবতেছো যে আমার রোবটটা তো 500 গ্রাম, তাহলে তো ঠিকই চলার কথা। আগে এটা ধরে নিও না মাথায়, কারণ আমি 500 গ্রাম রোবটে বড় মোটর ইউজ করি, ছোট মোটর না, ঠিক আছে? তো পিচ্চি মোটর দিয়ে যদি আমি রোবট চালাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের, আমি 200 থেকে 300 গ্রামের মধ্যে রাখার চেষ্টা করি অলওয়েজ। আর যদি বড় মোটর দিয়ে চালাই সেক্ষেত্রে 500 থেকে 600 গ্রামের মধ্যে রাখার চেষ্টা করি, এই আর কি। এর থেকে বেশি ওজন হলে দেখছি আমি খেয়াল করি রোবটটা ওয়েট আমার কন্ট্রোল খুবই টাফ হয়ে যায়, এই আর কি। এবং আরেকটা হতে পারে কি, আরো বেশি টর্কের মোটর ব্যবহার করতে হবে। দেখবে তোমার আগে হয়তো বোকামি করে হয়তো 2000 আরপিএম কিনে ফেলছো, এখন তো বুঝতে পারলা 2000 মোটর চলতেছে না, তাই না? তখন তোমার কি করতে হবে? তখন অবশ্যই কিন্তু এখানে আরো লোয়ার আরপিএম এ এবং হাই টর্কের মোটর কিনতে হবে। অনেকে এটা বলতে পারো যে ভাইয়া আমি যেহেতু রোবটটা অনেক স্পিড, আমি ধর কথা কথা আমি রোবটটা 1500 আরপিএম মোটর কিনলাম, এই 1500 আরপিএম মোটরের মধ্যে অনেক স্পিড, এত স্পিডের কারণে রোবটটা আমি সামনে ধরে রাখতে পারতেছি না। অনেকে কথা বলতে পারো, তখন ভাবতেছো কি, আচ্ছা আমি তো কষ্ট করে মোটর কিনেই ফেললাম টাকা পয়সা দিয়ে, এটা এখন আর ফেলে না রাখি, একটা কাজ করি, সেটা হইতেছে এই মোটরের স্পিডটা কমাই দিই। স্পিড কম হলে তো রোবট চলবে, তাই না? তাই তো, কারণ আমাদের ওই যে মাথা ব্যথা হলে মাথা কেটে ফেললে তো একটা সমাধান। কিন্তু এখানে ঝামেলা যেটা লাগতো সেটা হচ্ছে এরকম, তুমি যখনই রোবটের স্পিড কমাচ্ছ, তোমরা অলরেডি জানো যে আমাদের ডিসি মোটর গুলাতে স্পিড কমানোর অপশন হচ্ছে খালি একটাই, সেটা হচ্ছে দুই পাশে ভোল্টেজ কমানো। দুই পাশে ভোল্টেজ না কমিয়ে স্পিড কিন্তু কমানো যায় না। এখন তোমরাই বলো, আমরা যদি এই মোটরের যদি ভোল্টেজ কমাই দিই, শুধু কি স্পিড কমবে? অবশ্যই না, এখানে কোনো স্পিডের সাথে কোনো পাওয়ার কিন্তু কমে যাবে, তাই না? কারণ আগের মতো ভোল্টেজ দিচ্ছি না ভাইয়া। So, আমি যদি আগের মতো ভোল্টেজ না দিই, পাওয়ারটা পাবে কোত্থেকে? তাই না ব্যাপারটা? ভোল্টেজ কমালে কারেন্ট কমে যাবে, কারেন্ট কমালে পাওয়ার কমে যাবে, কারণ আমরা জানি কি পাওয়ার সমান সমান ভি ইন্টু আই। তো আমরা দেখি যদি পাওয়ার যদি কমে তাহলে কি আগের মতো টর্ক পাবো? না। সো তুমি যখন একটা হাই আরপিএম মোটর কিনে সেটার স্পিড কমিয়ে ব্যবহার করতে যাচ্ছ, তখন দেখতে পাচ্ছ কি রোবটের টর্ক, মানে মোটরগুলোর টর্ক লো স্পিডে এত কম হয়ে গেছে যে রোবট নড়তেই চাচ্ছে না। সুতরাং ভাবিয়া কিনিয়া মোটর, কিনিয়া ভাবিও না, এই ঢালরটা আমার সব জায়গায় আমি দেই আর কি। সো এই হচ্ছে অবস্থা, অবশ্যই ঠান্ডা মাথায় দেখে মোটর কিনতে হবে, এবং কোন মোটর কত রকম কিনলে ভালো হয় আমি একটা জেনারেল আইডিয়া দিয়ে রাখছি আমাদের ব্লগের মধ্যে। আমাদের ব্লগটা ফলো করতে পারো, আমি অবশ্যই আমাদের ওয়ার্কশপের দিকে ব্লগের লিংক এবং অন্য লিঙ্ক গুলো দেখিয়ে দিব ইনশাল্লাহ। সো এই তো, রোবটে হাই স্পিড কমানো যেতে পারে, বাট আমাদের হাই স্পিড তখনই কমায় লাভ হবে যখন কিনা আমার রোবট আমরা এনাফ টর্ক পাবো। কারণ এমন যদি তুমি রোবটের টর্ক খুবই লো, সেখানে স্পিড কমায় কোনো লাভ নাই ভাইয়া, ঠিক আছে? আগে এনাফ টর্ক থাকতে হবে। এমন যদি হয় যে টর্ক এনাফ আছে বা তারপরে সে রোবট কন্ট্রোল করতে পারছে না, চাকা স্লিপ কাটছে বা অন্য কোনো প্রবলেম হচ্ছে, তখন তুমি স্পিড কমায় দেখতে পারো। আর আরেকটা হচ্ছে কি, চাকা যেহেতু আমার গ্রিপ নাই, যেহেতু স্লিপ কাটে, তাকে কি চাকা গ্রিপ বানানোর জন্য আমরা রাবার জাতীয় দিয়ে মুড়ে দিতে পারি। সেক্ষেত্রে আমার টেকনিক হচ্ছে আমি হচ্ছে ব্যাটের যে হাতল আছে, ব্যাটের হাতলার নাম অক্টোপাস গ্রিপার আছে, একটা নাম অক্টোপাস গ্রিপার। তো আমি ওই গ্রিপার গুলো কেটে ওর উপরে লাগাই দিই আর কি, জাস্ট চাকার সাথে মুড়ে দিই।
তো সেটা সুবিধা হয়, আমার রোবট কিন্তু খুব ভালো ফ্রিকশন পায়। তো এই বুদ্ধিটা আমি কোথা থেকে পাইছি আমার এখন একদমই মনে নাই, কিন্তু বুদ্ধিটা খুব কাজে দিছিল আর কি। এই হচ্ছে অবস্থা। আমি কিন্তু এছাড়া আরো অনেক ওয়ে ট্রাই করেছি। আমি বেলুন দিয়ে ট্রাই করছি, লাভ হয় নাই। রাবার ব্যান্ড দিয়ে ট্রাই করছি, তাও লাভ হয় নাই। আমি গ্লু মারছি, তাতেও লাভ হয় নাই। আমি ডাবল সাইডের টেপ ইউজ করছি, তাতেও লাভ হয় না। এরকম অনেক অনেক ওয়ে আমি ইউজ করছি, সেগুলো আমি এখনো কথা না বলি আর কি। তো এই তো, এখন আমরা আসবো হচ্ছে রোবটের টার্নিং ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে। হ্যাঁ, অনেকেই এই বোকাটা খুব বেশি করো। আমি বলে রাখি, এটা আমি জানি, কারণ আমি সব জায়গায় দেখছি এটা। সেটা হচ্ছে যে তোমরা হচ্ছে রোবটের, যেহেতু মোটর আছে পিছন দিকে, মোটর ড্রাইভার কোথায় আমি একটু লিখে আইকে দিই, তোমরা তো বুঝতে পারবা। মোটর যেহেতু এখানে, সুতরাং এই জায়গাটা কার জন্য? মোটর ড্রাইভারের জন্য। ঠিক আছে, তারপর সামনে কি রাখবা? যেহেতু মোটর ড্রাইভার সাথে কানেকশন দেওয়া লাগবে, সামনে রাখবে তোমরা কি রাখো? আরডুইনো। বুঝছো? সবার রাখে, এখানে রাখে আরডুইনো। তারপর কি করে? তারপর সবার লাস্টে গিয়ে হইতেছে এখানে ব্যাটারি রাখে, কারণ জায়গা নাই তো কোথাও আর, তাই না? সো এইখানে ব্যাটারি রাখার ঘটনা কি হয় জানো? রোবটটা তখন ঘুরতে অনেক কষ্ট হয়। কেন ঘুরতে কষ্ট হবে আমি তোমার ভিডিও দেখে, সবাই খেয়াল করে দেখো। এখানে খেয়াল করে, ভিডিওতে কোনো লোকটা ঘুরতেছে, তাই না? নিচে কোনো মোটর কি আছে? নাই। তো লোকটা কোনো এমনি ঘুরতেছে, শক্তি কিন্তু সমান। বাট যখনই সে হাতের ডাম্বেলটা ছড়িয়ে দিত, তখন কি হচ্ছে? আমার কোনো লোকের ঘোরার স্পিড কমে যাচ্ছে, তাই না? এই কাজটার কারণটা কি? কারণটা হচ্ছে সিম্পলি অ্যাঙ্গুলার মোমেন্টাম ভাইয়া, যেখানে আমার ইনার্শিয়া থাকবে। হ্যাঁ, যখন আমি একটা ভারী বস্তু আমার সেন্টার থেকে দূরে রাখবো, তখন তার ইনার্শিয়া বেড়ে যাবে। যখনই তার ইনার্শিয়া বেড়ে যাবে, তখন কি আমার কিন্তু ওই জিনিসটা ঘুরতে অনেক বেশি কষ্ট হবে। সুতরাং আমরা কখনোই চাবো না আমাদের সেন্ট্রাল রোটেশন হচ্ছে এই পয়েন্টে, সেখান থেকে অনেক দূরে ব্যাটারি রাখতে। তো কি করা যায়? আমরা হচ্ছে ব্যাটারিটা যতটুকু সম্ভব মোটরের কাছে এনে রাখতে হবে। শুধু ব্যাটারি না, আর অন্য যেসব ভারী কম্পোনেন্ট গুলো আছে। আসলে আমাদের রোবটের সব থেকে ভারী কম্পোনেন্ট হচ্ছে দুইটাই, এক হচ্ছে মোটর আর একটা হচ্ছে ব্যাটারি। সো আমরা ট্রাই করি ভারী কম্পোনেন্ট গুলো সেন্টার বরাবর রাখার জন্য। সেন্টার মানে কোন সেন্টার? সেন্টার অফ রোটেশন। ঠিক আছে। তবে হ্যাঁ, অনেকে আবার এটা বলতে পারো, ঠিক আছে ভাই, আমিও হচ্ছে অনেক চালাক, আমি দেখতে পাচ্ছি যেহেতু রোবটটা ঘোরা খুবই ইম্পর্টেন্ট, আমি করলাম কি, ব্যাটারি এ বরাবর না রেখে আমি ব্যাটারিটা একদম মোটর উপর রেখে দিলাম। ঠিক আছে, একদম মোটরের উপরে রেখে দিলাম। রাখার পর কি ঘটনা ঘটে? রোবট যখনই দেবে, রোবট তুমি যখনই স্টার্ট দাও, রোবটটা লাফ মারে, সামনে নাক উপরে উঠে যায়। এটা কোনো আরেকটা বড় সমস্যা ভাইয়া। হ্যাঁ, তো আমরা এখন এটা ডিসকাস করব। সুতরাং তোমার শুধুমাত্র সেন্টার অফ রোটেশন ঠিক থাকলে যে কাজ হচ্ছে তা কিন্তু না, তোমার কিন্তু এখন একই সঙ্গে সেন্টার অফ গ্র্যাভিটি নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, সেটা কিরকম? আমরা যদি একটা রোবটের চাকা সামনে দিকে ঘোরাতে চাই, খুবই স্বাভাবিক, প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে তোমার কিন্তু এই চাকাটা সামনে ঘোরার জন্য মোটরটাও, যে মোটরটা চাকাটাকে ঘোরাচ্ছে, সেই মোটর নিজে কিন্তু একটা অপোজিট রিয়াকশন ফোর্স হবে, তাই না? সেটা কোন দিকে? অবশ্যই চাকা যেদিক ঘুরছে তার অপোজিট দিকে, তাই না? এই অপোজিট দিকে ফোর্সটা ফিল করার কারণে যে ঘটনা ঘটতে পারে, যে চাকাটা সামনের দিকে আগাতে চাইলে মোটরটা কিন্তু পুরো বডিটাকে উপর দিকে উঠিয়ে ফেলতে পারে। ঠিক আছে, এই পসিবিলিটি কিন্তু আছে। সব সময় হয় না। কেন হয় না? তোমরা হয়তো রোবট সামনে হয়তো ওজন বেশি রাখো, বা হয়তো প্রপারলি ব্যালেন্স করে ফেলে কিন্তু সমস্যাটা হয় না। বাট তোমরা যদি প্রপারলি ব্যালেন্সটা না করো, তখন কটা কিন্তু তোমাকে দেখা দিই আমি। ধরো রোবটটা উঁচা করছো, রোবটটা অনেক উঁচুটা রোবট করছো, 2 তলা বা 3 তলা রোবট করছো, উপরে ব্যাটারি রেখে দিছো। ঠিক আছে, আবার অনেক পিছন দিকে, সেটা উঁচু হতে পারে নিচু হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। আগে বলে রাখি ভাই, আমি আমি আপাতত উঁচু দেখাচ্ছি বোঝানোর জন্য। ঠিক আছে, সো এখন আমাদের রোবটের হচ্ছে রোটেশন পয়েন্টটা কোথায়? এই বরাবর না, চাকার মাঝ বরাবর না, তাই তো? রোটেশন পয়েন্ট বা পিভট পয়েন্ট বলে আমরা এটাকে, পিভট পয়েন্ট। সো এই পিভট পয়েন্ট থেকে কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি আপাতত সামনের দিকে আছে। দ্যাট মিনস আমরা ধরে রাখতে পারতেছি কি, আমাদের আপাতত রোবটটা স্টেবল পর্যায়ে আছে। বাট যখনই রোবটটা ঘুরতে শুরু করে, তখন কি হয়? আমাদের কিন্তু এখানে একটু কাত হলে কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি লাইনটা কিন্তু এখন পিভট পয়েন্টে এদিকে চলে আসে। সো একটা পুরা রোবটের সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্ট যদি হচ্ছে পিভট পয়েন্টের অপর সাইড চলে, তখন কি হবে? আমাদের পুরা বাম সাইডে ওজন সব বেশি পড়ে যাবে না? যদি বাম সাইডে ওজনটা বেশি হয়ে যায়, তখন ঘটনা কি ঘটবে? উল্টা পড়ে যাবে, শেষ।
সো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে একটা রোবটে ব্যাটারি যখন রাখবো, রোবটটা হাইট যত কম পারা যায়, যত সময় কম উচ্চতা বানাতে হবে, রোবটে বেশিরভাগ কিন্তু চাকার কাছাকাছি রাখতে হবে। আবার এত কাছে রাখবো না যাতে রোবট লাফ মারে। তো লাস্টে তুই পিছনে এত বেশি ওজন দিবে না, তখন রোবটটা চলার সময় লাফ দেওয়ার সুযোগ থাকে। এবং কোনো ভারী জিনিস যাতে সেন্টার রোটেশন থেকে বেশি দূরে স্থাপন করা না হয়। তোমরা যদি এই পার্টগুলো মেনটেন করো, যদি অ্যাকর্ডিংলি প্ল্যানিংটা করো, তোমরা দেখবা খুব সুন্দর একটা এলাফার দাঁড়া যাচ্ছে। ঠিক আছে? এবং আমরা কিন্তু এই সকল মেকানিক্যাল স্ট্রাকচার গুলো কিন্তু প্রপারলি মেনটেন করার ট্রাই করি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? এবং একটা রোবটের যদি মেকানিক্যাল স্ট্রাকচার যদি খুব বেশি ভালো হয়, সেই রোবটটা কিন্তু লাইন ফলো করা তত সহজ হয়, তখন কোনো প্রোগ্রামে এত বেশি কষ্ট করতে হয় না। ঠিক আছে? তো এই হচ্ছে আমার মোটামুটি ওভারঅল মেকানিক্যাল স্ট্রাকচার নিয়ে যা কথা বলার এখন পর্যন্ত কথা বলে ফেলেছি। আচ্ছা, এখন আমরা কথা বলবো হচ্ছে চাকার ভেরিয়েন্ট টুকিটাকি নিয়ে। আমাদের দেখা দেখা যাচ্ছে এখানে এলওডিসি গিয়ার মোটর আছে, বাজারে খুবই কমন, খুবই পপুলার এবং খুবই চিপ, খুবই সস্তা। সো এটার মধ্যে হচ্ছে আমরা নর্মালি এইসব চাকাগুলো বসাই, দুই ধরনের চাকা দেখতে পাওয়া যায়। এই মোটরগুলা হচ্ছে এজ এ বিগিনার খুবই ভালো। তুমি যদি একটা রোবট যদি কখনো আগে না বানায় থাকো, যদি চাও একটা রোবটটা বানায় প্র্যাকটিস করবা, আমি বলবো হলুদ চাকার মোটর কিনে প্র্যাকটিস করো। বাট কন্টেস্টে এটা ইউজ করার চিন্তা ভাবনা করো না, কারণ কন্টেস্টে এটা মারাত্মক স্লো এবং খুবই কম টর্ক। এই রোবট দিয়ে আসলে কন্টেস্ট করাটা বুদ্ধিমানের কাজ না আর কি, মানে এই মোটর গুলো দিয়ে। ঠিক আছে? এরপর আমার আছে হচ্ছে লাগে N20 গিয়ার মোটর এবং 16 গিয়ার মোটর, যেগুলো প্রায় সেম ক্যাটাগরি, মানে শ্যাফটের সাইজটা সেম। তো এটা ক্ষেত্রে চাকা আমার পাওয়া যায়, পোলো গিয়ার মোটর পাওয়া যায়, N20 মোটর হুইল বলে এগুলোকে, N20 পোলো হুইল। সেগুলো কিনা আমাদের ডিরেক্ট একদম শ্যাফটে ঢুকাই দিলে কাজটা হয়ে যায় আর কি। ঠিক আছে? সো এটা দিয়ে চাইলে কিন্তু হচ্ছে আমরা হচ্ছে ডিরেক্ট গাড়ি চালাতে পারি। মনে দেখতে পিচ্ছি, বাট সেটার বডি সাইজের তুলনায় অনেক বেশি ওয়েট ক্যারি করতে পারে, এই আর কি। এখানে N20 মোটরটা বাজারে এখন খুবই কমন, মানে খুব বেশি পাওয়া যায়, কিন্তু সেই তুলনায় 16 যে মোটরটা খুব বেশি পাওয়া যায় না। ওকে, মানে বাংলাদেশে এখন নাই বললে চলে। ইনফ্যাক্ট আমার সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক অনেক কমেন্ট করেছে, মন্তব্য করেছে। আমি হয়তো এখন 2023 সালের কথা বলছি, হয়তো সেই ভিডিওটা হয়তো আজ থেকে 1 বছর বা 2 বছর পর অনেকে দেখতে পারে। বাট এই সময়টার মধ্যে আসলে আমাদের বাংলাদেশে মারাত্মক লেভেলের মোটর সংকট। মানে এই মোটরটা যেটা, এই মোটরটা খুবই সংকট। এই মোটরটা খুবই আমাদের ফেভারিট, কিন্তু এই মোটরটা পাওয়া যাচ্ছে না আর কি। সো আপাতত যদি তোমার যদি মোটরটা খুঁজে না পাও, এই মোটর কিন্তু কিছু ভেরিয়েন্ট আছে। যেমন একটা হচ্ছে যে দেখতে কিছুটা গোল্ডেন কালার, মানে এই গিয়ার পার্টটা দেখতে হচ্ছে এই কালার হয় আর কি। সেগুলো কিনা লাভ হয় না, কারণ ওই গিয়ার গুলো হচ্ছে ভিতরে প্লাস্টিক গিয়ার, একদম ভেঙে গুঁড়া সমান হয়ে যায়। মানে গিয়ার গুলো খুবই বিশ্রী, মানে খুবই বাজে গিয়ার আর কি, সেগুলো আবার কাজ করে না। সেই তুলনায় হচ্ছে এই মোটরটা একটু ভালো অপশন আর কি। তো তোমার যদি একদম যে সিস্টেম যে মোটর গুলো বাইরে থেকে কিনে আনতে না পারো, তোমাদের আলটিমেট ভরসা হচ্ছে আপাতত N20 মোটর দিয়ে চালানো। সেই N20 মোটর মোটামুটি 300 থেকে 600 এর মধ্যে চালাতে পারো, তোমাদের একটা লেভেলে চলে আসে আর কি। এই হচ্ছে কথা। আমি যদি কখনো শুরু করতাম, আমি 400 আরপিএম শুরু করতাম। ইনফ্যাক্ট আমাদের রোবোটিক্স কিটটা রয়েছে, কি রোবোটিক্স কিটে কিন্তু আমরা 400 আরপিএম মোটরটাই রেকমেন্ড করেছি বা সাজেস্ট করে রেখেছি আর কি। এই হচ্ছে ইস্যু। সো এরপর আমাদের আছে কি 25 mm ডিসি গিয়ার মোটর আছে, যেটা কিনা হচ্ছে এখন আমার লাইফের ফার্স্ট যে কম্পিটিটিভ এলএফআর, যেটা কম্পিটিশন করতাম, সেখানে আমি এই মোটর ইউজ করতাম এবং আমি আলহামদুলিল্লাহ জাস্ট এই মোটর দিয়ে অনেকগুলো কন্টেস্ট জিতছি। কারণ তখন আসলে কম্পিটিশন কিন্তু রোবট এত ফাস্ট হতো না, এখন রোবট অনেক ফাস্ট হয়ে গিয়েছে। সো তখন রোবট এক করে চলতে পারলেই হতো আমার সময় আর কি, রোবটটা একুরেটলি ফলো করতে পারলে একদম কনফার্ম চ্যাম্পিয়ন, এরকম আর কি ব্যাপারটা। তো তখন হচ্ছে আমরা এই ধরনের চাকা, 3 ধরনের চাকা ভেরিয়েন্ট আছে, আমরা নর্মালি এই চাকাটা ইউজ করতাম বেশি, নীল চাকাটা। বাট এগুলো ছাড়া চাইলে হচ্ছে এখানে সকার বোর্ডের চাকা ইউজ করা যায়, বা এখানে তাহলে আরো অনেক বড় চাকা ইউজ করা যায় তোমার হচ্ছে ধরো পাথর বা কাদায় চলার জন্য। বাট আমার কাছে মনে হয় এই মোটরের জন্য হচ্ছে এই চাকাগুলো ওভারকিল, আমি ওইদিকে না যাই। এটাতে সরাসরি চাকা ঢুকায় লাগানো যায় না, তোমাকে একটা কাপলার ইউজ করতে হয়। এই হেক্স কাপলারটা সাধারণত এটার সাথে স্ক্রু দিয়ে টাইট দিয়ে দেন, ওই কাপলার সাথে হচ্ছে পরবর্তীতে চাকাটা স্ক্রু দিয়ে বসে। এই হচ্ছে ফুল সিস্টেম, এই আর কি। এখন চাকা তোমরা চাইলে হচ্ছে নিজেরা বাজাতে কিনে ইউজ করতে পারো, চাইলে 3D প্রিন্ট করে বানাতে পারো, সম্পূর্ণ তোমাদের ব্যাপার। বা তোমরা যাই করো না কেন, চাকার 3টা কোয়ালিটি অবশ্যই মেনটেন করতে হবে। এক হচ্ছে ওজনে পাতলা হওয়া লাগবে মাস্ট। চাকার ওজন বেশি হলে মোটরে ঘুরতে অনেক কষ্ট হবে, মোটরের ব্যাকওয়ার্ড ফোর্স অনেক বেশি হবে, এটা মাথায় রাখতে হবে। দুই, আমাদের হচ্ছে সরি, দুই আমাদের হচ্ছে চাকার যে কন্টাক্ট পয়েন্ট, মাটির সাথে সারফেস এরিয়া বা কন্টাক্ট সারফেস অনেক বেশি হওয়া লাগবে। যত বেশি কন্টাক্ট সারফেস থাকবে তত কি গ্রিপ ভালো পাবে, তত পিছলানোর চান্স কম থাকবে, তত ভালো পারফরমেন্স করবে।
এই কারণে অনেকে দেখবা যে ইউটিউবে অনেক প্রফেশনাল এলএফআর বা অনেক ফাস্ট এলএফআর গুলোর মধ্যে চাকা কিন্তু অনেক চৌড়া থাকে, বুঝছো? এই চৌড়া চাকা যার কারণটা কি, বা অনেক ওয়াইড করার কারণটা কি? জাস্ট মাটির সাথে কন্টাক্ট সারফেসটা বাড়িয়ে দেওয়া, ঠিক আছে? এছাড়া কোনো কারণ নাই। লাস্টলি, চাকার গ্রিপিং ম্যাটেরিয়াল ভালো হতে হবে। এবং বিলিভ মি, আমি আমার লাইফে যতগুলা ম্যাটেরিয়াল সম্ভব ট্রাই করছি, যতগুলা সম্ভব, সাইকেলের হ্যান্ডেল, ব্যাটারি গ্রিপার, বেলুন, রাবার ব্যান্ড, আমার হচ্ছে আঠা, সুপার গ্লু, গ্লু স্টিক, স্পাইক বানাইছি, পিন দিয়া, যেভাবে পারছি আমি ট্রাই করছি। এবং আমার কাছে মোটামুটি এগুলো সম্পর্কে অনেক বিস্তারিত ডিসকাশন অনেক কিছু আছে। বাট আপাতত তোমাদের একটা ইঞ্জিন সাজেস্ট করে রাখি, তোমার তোমার বাজার থেকে যে চাকাগুলো কিনো, যে চিকন চাকাগুলো তোমাকে একটু বলে রাখি, আমি নর্মালি হচ্ছে এই হুইলটা কথা বলছিলাম, এই যে পোলো হুইলটা যেটা, এই হুইলের বেলায় হচ্ছে সাধারণত তোমরা ব্যাটারি গ্রিপার দিয়ে মুড়ে রাখলে ভালো হয়, কারণ এই হুইল নিজে খুব একটা নরম না। তো নরম হুইল না হলে সহজে গ্রিপ পায় না, এ হচ্ছে কথা আর কি। আপাতত এটা মাথা রাখলে এটা হয়ে যাবে। এবং যদি ব্যাটারি কোন গ্রিপার, ব্যাটারি যেমন হ্যান্ডেল লাগায় না, হ্যান্ডেলের গ্রিপারটা লাগায়, ওই হ্যান্ডেল গ্রিপারটা ইউজ করলে হয়ে যাবে। ওকে, এই হচ্ছে ব্যাপারটা আর কি। সো লাস্টলি আমরা কথা বলবো যে বিভিন্ন মোটরের ধরনের কথা বললাম, একটা সামারি টানে তাহলে আমরা। এখানে সবাই দেখতে পাচ্ছ অলরেডি ভোল্টেজ কত, রেটেড ভোল্টেজ 6 ভোল্ট। এটা হচ্ছে 6 থেকে 12 ভোল্ট, দুই ধরনের ভার্সনে আছে, 6 ভোল্টে পাওয়া যায়, 12 ভোল্টে পাওয়া যায়। সো পোলোর অফিসিয়াল মোটর যেগুলো অরিজিনাল মোটর সেগুলো 6 ভোল্টের, বাট বাংলাদেশে এগুলো 12 ভোল্টের পায় না, চাইনিজ কপি গুলো। হ্যাঁ, 16 যে মোটর হচ্ছে আমার প্রায় 12 ভোল্টের হয়, এগুলা 12 ভোল্ট থেকে 18 ভোল্ট পর্যন্ত সহ্য করতে পারে, কোনো সমস্যা হয় না। সিমিলার 25 মিলি ডিসি গিয়ার মোটর, সেটাও সেম, সেটাও হচ্ছে রেটেড ভোল্টেজ 12 ভোল্ট, বাট সে 18 ভোল্ট পর্যন্ত সহ্য করতে পারে। ওকে স্যার। এবং প্রত্যেকটা স্টল কারেন্ট দেওয়া আছে, এটা স্টল কারেন্ট হচ্ছে 500 মিলি এম্পিয়ার, এটা 600 মিলি এম্পিয়ার, এটা 1.2 এম্পিয়ার, এটা 2 এম্পিয়ার। আমাদের এই স্টল কারেন্টটা কি একটু ব্যাখ্যা করে রাখি। তোমরা যদি মোটরটা ধরো অন করলা, ব্যাটারি দিয়ে মোটরটা পাওয়ার দিলা, কিন্তু তোমরা মোটরটা হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখছো, মোটরটা ঘুরতে দিচ্ছ না, হ্যাঁ, এটাকে বলা হয় মোটর স্টল পজিশন। মোটরটা থেমে আছে, সে পাওয়ার পাচ্ছে কিন্তু থেমে আছে, কারণ এক্সটার্নাল ফোর্সের কারণে। এবং নর্মালি একটা ডিসি মোটর স্টল পজিশনে সব থেকে বেশি কারেন্ট টানে, ঠিক আছে? এখানে স্টল কারেন্ট কত, 1.2 এম্পিয়ার। এই স্টল কারেন্ট জানা ইম্পর্টেন্ট কেন? কারণ তোমরা যে মোটর ড্রাইভার ব্যবহার করবা, সে মোটর ড্রাইভারের কারেন্ট ক্যাপাসিটি অবশ্যই এই স্টল কারেন্টের বেশি হতেই হবে। যদি না হয় তুমি শিওর থাকো তোমার মোটর ড্রাইভার পুড়ে যাবে, ঠিক আছে? সো অবশ্যই এটা মাথায় রাখবো স্টল কারেন্টের ব্যাপারটা। দেন হচ্ছে আমাদের সুবিধা কি, এটা সুবিধা হচ্ছে বিগিনার জন্য খুবই সহজ। এটার ক্ষেত্রে হচ্ছে খুবই পিচ্চি রোবট বানানো যায়। আর এটার ক্ষেত্রে হচ্ছে এটা একটু পাওয়ারফুল বেশি। আর এটা সুবিধাটা কি, এটা মোটামুটি ধরো আমরা যদি কোনো একটা গ্র্যাবার রোবট বানাই, ধরো একটা রোবট বানালে রোবটটা হচ্ছে কিছু একটা হ্যান্ড থাকবে, একটা গ্র্যাবার থাকবে, ধরো একটা ধরো হচ্ছে কালার সেন্সর থাকবে, কিছু মাল্টিপল কিছু এলিমেন্ট থাকবে, সেক্ষেত্রে হচ্ছে এই মোটরটা খুবই ভালো পারফরমেন্স করে। ওকে, অসুবিধা বলি, এটা অসুবিধা কি, এটা এত রিলায়েবল না, খুবই স্লো। এটা বলে অসুবিধা কি, যেহেতু গিয়ারটা খোলা, সো এখানে ময়লা ঢুকে গিয়ারটা জ্যাম হয়ে যায়, কিছুদিন পর পর নষ্ট হয়ে যায়, গিয়ারটা প্রোটেকশন রাখা লাগে। এটা ক্ষেত্রে অসুবিধা কি, এটা বাংলাদেশে খুবই পাওয়াই যাচ্ছে না বললেই চলে, বাইরে থেকে আনতে হয়, জানতে পারো খুবই ভালো। আর এটার বেলায় বলি, এটা হচ্ছে একটু বড় সাইজে, দ্যাট মিনস একটু হেভি বেশি। তোমার এগুলো দিয়ে পিচ্ছি রোবট বানানো ইম্পসিবল, তোমার এটা একটু মিডিয়াম সাইজ বা বড় সাইজ রোবট বানাতে হবে। এই হল চারটা মোটরের, এই 4 ধরনের মোটরের সুবিধা অসুবিধা। আপনাদের আমি জেনারেল ডিসকাশন করলাম। কেউ যদি এর বাইরে কোনো মোটর পাও, ইটস কমপ্লিটলি ওকে, গো ফর ইট। বা বাংলাদেশের মোটরগুলো পপুলার দেখে তোমাকে আমি এগুলো তারপর জানিয়ে রাখলাম। এই হচ্ছে অবস্থা। আর নেক্সট হচ্ছে মোটর ড্রাইভার। এইগুলোর জন্য মাল্টিপল টাইপ মোটর ড্রাইভ পাওয়া যায়। আপাতত মোটর ড্রাইভার গুলোর ক্ষেত্রে বলে রাখি, এগুলোর ভোল্টেজ রেটিং দেওয়া রাখছি ম্যাক্স ভোল্ট 16 ভোল্ট। তার মানে আমি এই মোটর ড্রাইভারটা দেওয়া হচ্ছে 16 ভোল্ট কন্ট্রোল করতে পারবো। মডেল নাম্বার L293D। নর্মালি চিপ আকারে পাওয়া যায়, মডিউল আকারে পাওয়া যায়। আমার পরামর্শ হচ্ছে যদি মডিউল পাওয়া যায়, মডিউল না কিনে চিপকে নিজেরা সার্কিট বানাও, অনেক কম খরচে বানাতে পারবো তোমরা। আর তুমি যদি হচ্ছে যদি মডিউল যদি বানাও, তো মডিউল যদি কিনো, মডিউল কিন্তু তোমার L298 কিনা তোমাদের বেটার আর কি, কারণ প্রায় সেম ওজন, এই আর কি ব্যাপারটা। ওকে, নেক্সট হচ্ছে কি, TBCC12FNG। এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট মোটর ড্রাইভার, যেটা কিনা মোটামুটি ভালো কিছু ফিচার্স রাখে আর কি। এটারও ম্যাক্স ভোল্টেজ 15 থেকে 16 ভোল্টের মধ্যে থাকে। আর L298 এর বেলায় হচ্ছে ম্যাক্সিমাম 35 ভোল্ট। দ্যাট মিনস তুমি যদি কোনোটা 24 ভোল্টের মোটর ব্যবহার করো, তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারছো তোমার এই মোটর ড্রাইভার কোনোটাই চলবে না। এগুলো শুধুমাত্র পিচ্চি মোটরের জন্য বা ছোট মোটরের জন্য, ঠিক আছে? সেই তুলনায় বড় মোটর ইউজ করতে গেলে তোমাকে অবশ্যই L298
বা এর থেকে আরো ভালো মোটর ড্রাইভার ব্যবহার করতে হবে, ঠিক আছে, এই হচ্ছে কথা। আচ্ছা, নেক্সট আমাদের হচ্ছে ম্যাক্স কারেন্ট কত, এটা 1.2 এম্পিয়ার পার মোটর। নর্মালি তোমাদের ডাটাশিট লেখা থাকে 1.2 এম্পিয়ার পার চ্যানেল। চ্যানেল মিনস মোটর, আর নর্মালি হচ্ছে এগুলো প্রত্যেকটা ডুয়াল মোটর ড্রাইভার, মানে একটা মোটর ড্রাইভার দিয়ে দুইটা মোটর আলাদা আলাদা কন্ট্রোল করা যায়। তো সাধারণত এগুলো প্রত্যেকটা মোটরে হচ্ছে আমরা ম্যাক্সিমাম কারেন্ট দেখতে হচ্ছে কত, 1.2 এম্পিয়ার। এটা বলা হচ্ছে আমাদের শুধু 2 এম্পিয়ার, এটা বলা 3 এম্পিয়ার। সো আমি একটা কথা তোমাকে বলে রাখি, এটা বলে কি দেখা দেখো ম্যাক্স কারেন্ট 2 এম্পিয়ার পার মোটর, তাই না? কিন্তু আমরা খেয়াল করে দেখো তো এই মোটর বলে ম্যাক্স কারেন্ট কত আমার, স্টল কারেন্ট 2 এম্পিয়ার, আর চেয়ে বেশি হতে পারে, তাই না? সো আমরা তাহলে কি বলতে পারতেছি, আমি যদি ওই মোটর যদি এই মোটর এবার কানেক্ট করি, এটা নষ্ট হবেই শিওর, প্রচন্ড গরম হবে, গরম হয়ে নষ্ট হয়ে যাবে। সুতরাং আমাদের ওই বড় যে মোটরটা আছে 25 মিলি ডিসি গিয়ার মোটর, এটা ছাড়া বাকি সব মোটর যা আছে সেগুলো কিন্তু আমাদের হচ্ছে এই দুই মোটর ড্রাইভারদের কন্ট্রোল করা পসিবল, এই হচ্ছে কথা। আর বড়টা ক্ষেত্রে L290 ইউজ করা ভালো। সো এই হচ্ছে কথা। রেটেড কারেন্ট কত, 60 মিলি পার মোটর, এটা ক্ষেত্রে রেটেড কারেন্ট 1 এম্পিয়ার পার মোটর, 2 এম্পিয়ার পার মোটর। ম্যাক্স কারেন্ট আর রেটেড কারেন্টের পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে একটা জায়গাতেই, যে রেটেড কারেন্ট মানে কন্টিনিউয়াস কারেন্ট, কন্টিনিউয়াসলি পারবে। ব্যাপারটা যেরকম যে ধরো ম্যাক্স একটা ধাক্কা, হ্যাঁ, ধরো আমি 2 এম্পিয়ার ধাক্কা দিলাম, 1 সেকেন্ডের জন্য সে পারবে, সহ্য করতে পারবে। মানে ব্যাপারটা হচ্ছে ধরো তুমি আমার একটা থাপ্পড় দিলা মাত্র একবার, আমি সেটা সহ্য করে নিব। কিন্তু তুমি ধরো আমাকে পরবর্তী আধা ঘন্টা ধরে থাপড়াইলে আমারে, তাহলে তো হবে না, তাহলে তো আমি তো মইরা ভুলতে যাবো, তাই না? এই হচ্ছে ইস্যু আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে রেটের কারেন্টটা হচ্ছে একটু কম রাখতে, কম তারা ধরে নেয় আর কি, এই হচ্ছে কথা। আর লাস্টলি সুবিধা কি, এটা খুবই সস্তা, 15 টাকা থেকে 50 টাকার মধ্যে পাওয়া যায়, খুবই পিচ্ছি সাইজ, অনেকগুলো ব্যবহার করা যায়, আমি এগুলো খুব বেশি ব্যবহার করছি। ইনফ্যাক্ট আমার এখনকার যে রোবটটা, সেটার মধ্যে হচ্ছে আমার এই মোটর ড্রাইভারটা ইউজ করা আছে। এটা সুবিধা কি, এটা স্মল সাইজ এবং এটা খুব ভালো পাওয়ার ডেলিভারি দিতে পারে, সো অ্যাডভান্স ফিচার্স এগুলো ইউজ করা যায়। এটা আবার সুবিধাটা কি, এটা খুবই সস্তা, মানে এটার তো দাম ধরো 250 টাকা, এটার দাম ধরো 150 টাকা, অনেক কম দাম। পাওয়ার ভালো বাট দাম কিন্তু কম, এটা চিপ কিন্তু অনেক পাওয়ারফুল, এই আর কি। আর এটা খাতে অসুবিধা কি, যেহেতু এটা চিপ আকারে পাওয়া যায়, তোমাকে তাহলে হচ্ছে একটা সার্কিট বানাতে হবে, সুতরাং এটা একটু কমপ্লেক্স হয়ে যায়, একটা ব্রেডবোর্ড বা ভেরবোর্ড লাগবে তোমার। এটা বলে অসুবিধা কি, যেহেতু এটা 250 থেকে 300 টাকা বাংলাদেশে এখন দাম, এটা একটু এক্সপেন্সিভ। আর এটা বলে অসুবিধা কি, এটা একটু বড় আর ভারী, রোবট ওজন একটু বাড়ায় দিবে, হালকা বাড়ায় দিবে আর কি, এই হচ্ছে কথা। তো এগুলো হচ্ছে বিভিন্ন মোটর ড্রাইভারের সুবিধা এবং অসুবিধাগুলো বলে রাখলাম, ঠিক আছে। আর লাস্টলি সেন্সরের এর বিভিন্ন শেপ নিয়ে কথা বলে রাখি একটু সর্বশেষ, সেটা হচ্ছে আমাদের সেন্সর এর চাইলে হচ্ছে স্ট্রেট শেপ করা যায়, তাহলে ইউ শেপ করা যায়। দুটো সুবিধা অসুবিধা আছে, আমি সবসময় স্ট্রেট শেপ ইউজ করে আসছি, আমাদের এটা খুবই সুবিধা ছিল। অনেকে ইউ শেপ ইউজ করে, এটা একটা বড় সুবিধা কি, স্ট্রেট এর মধ্যে সেন্সর যদি আমি এরকম যে রোবট লাইন থেকে বের হয়ে যায়, সেক্ষেত্রে আমার কিনার থেকে কিন্তু এটা দূরত্ব বেশি, আবার এটা থেকে দূরত্ব কিন্তু একটু কম। দ্যাট মিনস সবগুলা কিন্তু ইউনিফর্ম ডিস্টেন্সে নাই, তার মানে রিডিংটাও ইউনিফর্ম থাকবে না। যদিও এই আনইউনিফর্ম রিডিংটা আমার জন্য কোনো বড় ইস্যু হয় নাই, বাট অনেকে মনে করে কি এটা ভালো করার জন্য অনেকে ইউ শেপ ইউজ করে। যদি ইউজ করতে চাও নো প্রবলেম, ইউজ করো, নিজের মতো বানাতে পারো। ইউ শেপের ক্ষেত্রে কি হয়, রোবটটা যেভাবে ঘোরায় না কেন, অলওয়েজ তোমার সেন্সর থেকে আমার সেন্টার রোটেশনের দূরত্ব সেম থাকবে, এই হচ্ছে সুবিধা। এটা অসুবিধাটা কি আমার জন্য যেটা মনে হয়েছে, যে স্ট্রেট শেপে হচ্ছে আমার একটা লাইন ডিটেক্ট করা খুবই ইজি, কিন্তু ইউ শেপে আমার লাইন একটা, মানে লাইন বলতে টার্ন সেকশন বলছে, একটা একটা লাইনের টার্ন ডিটেক্ট করা আমার জন্য একটু কঠিন মনে হয়েছে, তো আমি ইউ শেপে লাইনের টার্ন ডিটেক্ট করাতে যাই নাই, ঠিক আছে। সো এই হচ্ছে আপাতত সুবিধা অসুবিধাগুলো আছে। কারণ তোমার চাইলে ইউ শেপ বা আই শেপ ইউজ করতে পারো, তোমার যেটা ইউজ করো নিজেরা কোড করলে হয়ে যাবে। ব্যাপারটা এমন না যে আই শেপ ইউজ করলাম আল্লাহ এটা তো তাহলে কোডিং ভালো হবে না, তা না, দুইটাতে কোডিং ভালো করা পসিবল, অনেকেই আই শেপ ইউজ করে ভাইয়া, ঠিক আছে। আমরা হচ্ছে একটা রোবটের পারফেক্ট টার্নিং নিয়ে কথা বলছিলাম, অনেকেই তোমাদের রোবটের লজিকটা রাখো, আমি প্রোগ্রামিং করার সময় বলে দিব এটা। এটা হচ্ছে তোমরা করো কি, বলো যে যখনই এই চারটা সেন্সর লাইন ডিটেক্ট করতেছে, একটা লজিক পাইলি, বলো বামে ঘুরো। তো রোবট যদি এখন যদি এরকম সেন্সর পাইলে যদি বামে যদি ঘোরার কমান্ড দাও, তখন কি হবে, সে রোটেশন পয়েন্ট কি এখানে না, সেন্টার রোটেশন, বাম দিয়ে ঘোরা মানে কি, তখন কিন্তু রোবটটা এইভাবে ঘুরবে, তাই না? আবার কি সোজা লাইন পাচ্ছে, সামনে যাবে, আবার একটু বামে ঘুরবে, আবার সামনে যাবে, আবার বামে ঘুরবে, এরকম একটা বারবার টার্ন নেওয়ার ট্রাই করবে। এটা কি স্মুথ লাগতেছে বলো তো আমাকে সবাই? কোনো ভাবি না, তাই না? আমি আবার দেখাচ্ছি, দেখো খেয়াল করে এটা, এই যে টার্ন নিচ্ছে, টার্ন নিচ্ছে, টার্ন নিচ্ছে, আবার যাচ্ছে। এই সমস্যাটা কেন হচ্ছে, তার কারণ তোমরা রোবটটা অনেক আগে ভাগে টার্ন নেওয়াচ্ছ, ঠিক আছে। তুমি যদি এই কাজটা করতা,
রোবটটা সামনে গিয়ে মাঝ বরাবর এসে তারপর তুমি টার্ন করা তখন কি হতো, নাকটা কিন্তু একদম লাইন বরাবর চলে আসতো, তাই না? তো অবশ্যই এটা মাথায় রাখতে হবে, রোবটের যখন লজিক যখন লিখবো তখন যেন হচ্ছে রোবটটাকে একটু সামনের দিকে ঠেলে দিয়ে তারপর কোডিংটা করা আর কি। কোডিং কিভাবে করতে হবে অবশ্যই দেখাই দিব, জাস্ট লজিকটা তোমাদের বলে রাখলাম, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। আর লাস্টলি হইতেছে আমাদের সেন্সর পজিশনের কথা বলে, অনেকে সেন্সর শুধু সামনে রাখে তা না, অনেকে পিছন দিকে সেন্সর রাখে। সেগুলো ইম্পর্টেন্ট কেন, রোবটটা কতদূর সামনে গিয়ে টার্ন নিবে এটা সেন্সর ডিটেক্ট করানো যায়, এটা সুবিধা আর কি। আমি কখনো ইউজ করি নাই, কারণ আমার কাছে মনে হয়েছে এটা টাইমিং দিয়ে অ্যাডজাস্ট করে ফেলা যায়, আমি টাইমিং দিয়ে অ্যাডজাস্ট করছি। আমি বাড়তি সেন্সর ইউজ করে আমি রোবটের মানে প্রসেস স্লো করি নাই, এটা আমার ডিসিশন। কেউ যদি মনে করে পিসি সেন্সর রাখবা ইজ কমপ্লিটলি ওকে। অনেক প্রফেশনাল লাইন ফলোয়ার পিসি সেন্সর রাখে, আবার অনেকে রাখেও না, আমি তোকে দুইটাই বলে রাখলাম, ঠিক আছে? ব্যাপারটা এমন না কোনোটা অ্যাবসলিউট ভালো বলতে কিছু নাই, ভালো খারাপ দুইটাই আছে। সেন্সর তুমি যদি পিসিতে রাখো তোমার কিন্তু সেন্সর রিডিং নিতে হবে কয়টা, টোটাল 8টা, তাই না? এখানে ছোট এখানে দুইটা, 8টা। 8টা সেন্সর রিডিং নিতে টাইম লাগবে বেশি, তো রোবটের প্রসেস স্লো হবে বেশি, এই আর কি। আমি আমার রোবট প্রসেস স্লো করতে চাই না, আমি পিসি সেন্সর ইউজ করি নাই, তার বদলে আমি টাইমিং ইউজ করছি, এই তো, আর কিছু না। আচ্ছা, নেক্সট, সেন্সর অ্যারে স্ট্রাকচার এবং সার্কিট। তো এখানে হচ্ছে আমাদের কিছু আছে, ধরো আমি কখনোই তোমাকে ব্রেডবোর্ডে বানাতে বলবো না, একটা আছে তো ভেরো বোর্ডে বানানো, এই লাইনটাই ভেরো বোর্ড যেখানে তার দিয়ে লাগানো যায়, এটার সুবিধা আছে, বানানো সব থেকে ইজি। এটা একটু বানানো ট্রাই করতে পারো, আমরা অবশ্যই দেখিয়ে দিব কিভাবে হচ্ছে একটা ভেরো বোর্ডে সেন্সর অ্যারে বানানো যায়। সময় খুবই কম লাগে, খরচ খুবই কম, যথেষ্ট কম খরচ। তুমি যদি পুরোটা যদি বানাও তোমার হয়তো সব মিলে হয়তো 200 টাকা মতো খরচ করবে তোমার ম্যাক্সিমাম, ঠিক আছে? অসুবিধা কি, তোমার যদি ঝালাই যদি ভালো না হয় তবে তো নষ্ট হয়ে যাবে, তার ড্যামেজ হতে পারে, আবার কষ্টের সাথে সহজে বোঝা যায় না, এই হচ্ছে তো অসুবিধা। আর আমি হচ্ছে এইভাবে বানাই, ডিরেক্ট একদম কোনো তার ইউজ না করে আমি ডিরেক্ট সোল্ডার লাইন টানি, হ্যাঁ, একদম সোল্ডার করে 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 একটা লাইন টেনে তারপরে বসায় দেয় আর কি। এগুলোর সুবিধা কি, এটাগুলো অনেক রিলায়েবল ভাই, এটা আমি আছাড় মারছি, এটা আমাদের বাড়ি মারছি, কিচ্ছু হয় না। এবং যেহেতু একটা সোল্ডার লাইন খুবই মজবুত হয়, খুব ভালো কারেন্ট ফ্লো হয়, বাঁকালেও কখনো এটা ভাঙে না, কিছু সমস্যা হয় না। শর্ট সার্কিট করার চান্স খুবই কম, যেহেতু দেখে দেখে ঝালাই হচ্ছে, আমি কোনো গ্যাপ দেখে বুঝতে পারি যে ঝালাইয়ের মধ্যে কোনো গ্যাপ আছে, তার মানে এখন কারেন্ট ফ্লো হচ্ছে না, মানে কোনো শর্ট সার্কিট হচ্ছে না। এগুলো আমার সুবিধা। অসুবিধা কি, এগুলোর ক্ষেত্রে তোমার অনেক ভালো সোল্ডারিং স্কিল লাগবে, তোমার যদি স্কিল ভালো না হয় তো বানাতে অনেক সময় লাগবে, এবং তোমার পুরা বেরো বোর্ডটা নষ্ট হওয়া বা মেস হওয়ার চান্স বেশি থাকবে। সো তুমি যদি কনফিডেন্ট থাকো, তুমি যদি ভালো মতো সোল্ডারিংটা আয়ত্ত করতে পারো, আমি তোমাকে বলবো তুমি এভাবে সেন্সরটা বানাও। এর বাইরেও কিন্তু আমাদের রেডিমেড পিসিবি আয়ার সেন্সর আছে, সেটা আমরা অলরেডি সেল করছি। এটা ক্ষেত্রে সুবিধা কি, রেডিমেড কিনতেছো, তোমার পিসিবি ডিজাইনগুলো খুব দ্রুত বানানো যায়, শর্ট সার্কিট হওয়ার চান্স একেবারেই নাই, দেখতে জোস লাগে আর অনেক দিন টিকে, এগুলো সুবিধা। কিন্তু এটারও কোনো অসুবিধা আছে, তুমি যদি কখনো নিজে পিসিবি বানাও তখন কি, তোমার পিসি বানাতে অনেক খরচ, এক নাম্বার। তুমি একটা অর্ডার প্লেস করবা, সেই অর্ডার আসতে অনেক দেরি লাগবে তোমার, 2 নাম্বার। 3 নাম্বার, তুমি যদি পিসিবি ডিজাইনে একটা সিঙ্গেল ভুল করো, তুমি যদি ডেলিভারি পাওয়ার পরে আবিষ্কার করো ডিজাইনটা ভুল, তোমাকে আবার ডিজাইন করে অর্ডার করতে হবে। এটা বলে সুবিধাটা কি, তোমার কিন্তু ডিজাইন কিন্তু আবার নতুন করতে হবে, তোমার জাস্ট সিম্পলি সোল্ডারটা তুলে নিয়ে আবার সোল্ডার করলে কিন্তু কাজ শেষ, তোমার সার্কিট ঠিক হয়ে যাচ্ছে, তাই না? এই হচ্ছে সবগুলো সুবিধা এবং অসুবিধা। সো আমি একটু দেখিয়ে দিই কিভাবে হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে এই সেন্সর বা কিট গুলো পারচেস করা যায়। আগে বলে রাখি আমাদের এখন সেন্সরের মধ্যে স্টক খুবই লো, নাই বললেই চলে। সো তোমাদের যদি সেন্সর দিয়ে পারচেস করতে হয় তোমাদের অবশ্যই একটু ওয়েট করতে হবে, মিনিমাম 10 থেকে 15 দিন, তারপর তো সেন্সরটা হাতে পাবা আর কি, এ হচ্ছে কথা। সো আমি তোমাদের তো ওয়েবসাইটে সার্চ করে দেখাচ্ছি। আমাদের অলরেডি একটা স্টোর খোলা হয়েছে যেখানে ইনশাল্লাহ আমরা আরো কিছু প্রোডাক্ট অ্যাড করব। আমাদের স্টোরের নাম হচ্ছে store.techtopiabd.com, যেখানে তোমরা চাইলে হচ্ছে আমাদের আয়ার সেন্সরের পারচেস করতে পারো। যেটা 6 এর সেন্সর, সম্পূর্ণ অ্যানালগ। আমার অ্যানালগ করার কারণ হচ্ছে একটাই, কারণ আমাদের কন্টেস্টে আমরা অটো ক্যালিব্রেশন শিখাই, যেহেতু অটো ক্যালিব্রেশন শিখাই সেক্ষেত্রে আমাদের সেন্সরের রিডিং গুলো নেই, সেগুলো আমরা তো কোডের মাধ্যমে অ্যাডজাস্ট করি। আমরা সেন্সরের গায়ে কোনো কিছু অপশন রাখি না, তার কারণ হচ্ছে আমি পার্সোনাল যখন দেখছি যে সেন্সরের গায়ে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অপশন থাকে, তখন দেখে বোঝা যায় না যে মিড পজিশন কোনটা। এটা আমাদের মারাত্মক ইম্পর্টেন্ট, এটা জানতে না পারলে আমার অনেক ইস্যু হয়, তো আমি এগুলো কখনোই রাখি না। সো আমি যেটা সুবিধা ফিল করছি সেটা আমি একটা ডিজাইন করে সবার সামনে দিয়ে রাখছি, তোমরা যদি মনে করো তোমাদের কাছে ভালো লাগবে তোমরা চাইলে নিয়ে ট্রাই করতে পারো, এই হচ্ছে আপাতত মানে আমাদের অবস্থা আর কি। আরেকটা আছে, আমরা তোমাদের যদি কখনো কেউ যদি এখন এলএফআর কিট না কিনে থাকো,
তোমার চাইলে হচ্ছে আমাদের কাছে এলএফআর কিট পারচেস করতে পারো। তোমাদের হচ্ছে এখানে একদম ফুল ডিটেলস গুলো দেওয়া আছে, পারচেস অপশনও দেওয়া আছে। যদি পারচেস করো সেক্ষেত্রে ইনশাল্লাহ তোমার আরামসে কয়েকদিনের মধ্যে হাতে পেয়ে যাবা। এটা আমাদের অবশ্যই আমাদের স্টকে অলরেডি আছে, আমরা ডেলিভারি দিতে পারবো আর কি। এখানে কম্পোনেন্ট যা যা আছে সেগুলো হচ্ছে আমরা মোটামুটি বাছাই করে রেখেছি, যাতে করে তোমরা বেসিক এলএফআর সহ কম্পিটিশন যাতে করতে পারো। মানে একটা একটা কিট দিয়ে তোমার লাইন ফ্লো বানানো শিখলা তারপর ফেলে দিলে ব্যাপারটা তা না। চাইলে এটা হচ্ছে কন্টেস্টও মোটামুটি অবস্থায় ব্যবহার করা সম্ভব। যদিও যার যার প্রেফারেন্স ভিন্ন হতেই পারে, অনেকে হয়তো কন্টেস্টার ভালো করতে, অনেকে হয়তো কিট হয়তো অন্যটা পছন্দ হতে পারে। ইটস কমপ্লিটলি ওকে, গো ফর ইট। বা তোমরা কেউ যদি আগ্রহী থাকো, তোমাদেরকে এখানে একটু কার্ড দিয়ে তোমরা হচ্ছে পরবর্তীতে হচ্ছে তোমরা হচ্ছে এখানে পরবর্তী চেক আউট অপশনে ক্লিক করা হচ্ছে তোমরা এটা মানে চেক আউট করতে পারো। তখন আমরা অর্ডার পেলে আমরা তোমাদের অবশ্যই এটা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এছাড়া আমি তোমাদের কোর্সের অপশনটা দেখিয়ে দিই একটু। আমাদের হচ্ছে আমাদের ওয়েবসাইট আছে techtopiabd.com, যেটা আমরা সার্চ করি আমরা হচ্ছে নর্মালি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসব, যেখানে আমরা সকল ধরনের কোর্স গুলো লঞ্চ করে থাকি আর কি। ঠিক আছে, এখানে আমাদের কোর্স ব্লগ আমাদের সম্পর্কে অনেক কথা আছে, আমাদের তোমাদের ড্যাশবোর্ড আছে, তোমার চাইলেও আছে নিজেরা স্ক্রল করে দেখতে পারো আমাদের কি কি ফিচার্স গুলো রয়েছে আর কি। সো এটা হচ্ছে আমাদের হোম পেজ। আমাদের হোম পেজে হচ্ছে আমাদের কি কি জিনিস শিখায় বা না শিখে সবসময় জানা যাচ্ছে, সব ধরনের কোর্স গুলো রয়েছে। ঠিক আছে, তোমরা যদি এখানে যে কোর্সে ক্লিক করো তোমাদের কিন্তু প্রত্যেক ক্যাটাগরি কোর্স এখানে দেখা যাচ্ছে আশা করি। সো তোমাদের আপাতত যে চলছে বেসিক লাইন ফোলিং ওয়ার্কশপটা চলছে, তোমরা চাইলে এটাতে এনরোল করে রাখতে পারো। ঠিক আছে, এনরোল করে রাখলে তখন সুবিধাটা হবে, আমরা এটার মধ্যে আমাদের যত রেকর্ডিং থাকবে যত কন্টেন্ট ম্যাটেরিয়াল থাকবে সব আমরা ওয়েবসাইটের ভিতরে আপডেট করব। সো অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আজকে জয়েন করেছো, ততদিন তোমরা আমার সাথেই থাকো। এবং আমরা চেষ্টা করবো আমাদের ইন্টার ওয়ার্কশপে কারিকুলামের মুখে বলে রাখি, আমরা যেটা কভার করবো সেটা বলে রাখা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের হয়তো কারিকুলামটা শেয়ার করা হয় নাই, আমরা আজকে সব ক্লাসরুমে দিয়ে রাখবো। সেটা হচ্ছে আমরা অবশ্যই বেসিক ইলেকট্রনিক্স শিখতে যা যা লাগে, তোমাদের আরডুইনো সম্পর্কে একটা বেসিক জ্ঞান, সেন্সর এরে কিভাবে কাজ করে, কিভাবে রিডিং কিভাবে হিসাবটা করা হয় সেই সম্পর্কে একটা বেসিক ধারণা, তোমার সেন্সর কিভাবে বানাতে হয় সেটা দেখানো হবে, মোটর ড্রাইভার কিভাবে কাজ করে, কিভাবে মোটর ড্রাইভার কানেকশন দিতে হয় সেটা বানানো সেটা দেখানো হবে, কিভাবে রোবটে পাওয়ার ম্যানেজমেন্ট করতে হয়, লিপো ব্যাটারি কিভাবে মেনটেন করতে হয়, কিভাবে যত্ন নিতে হয়, লিপো ব্যাটারির সাথে কিভাবে বাক বুস্ট মডেল লাগানো হয় সেগুলো দেখানো হবে। এবং আলটিমেটলি সব যখন ওকে থাকবে, মেকানিক্যাল ইলেকট্রনিক যখন ওকে থাকবে, রোবট যখন বানানো যখন শেষ হবে তখন আমরা হচ্ছে ইনশাল্লাহ আলটিমেটলি এলএফআর কোডিং নিয়ে কাজ শুরু করবো। এ হচ্ছে আমাদের আপাতত ইমিডিয়েট প্ল্যান। এবার আমাদের এলএফআর কোডিং এর উপর আমাদের দুটা ক্লাস আলাদা ডেডিকেটেড থাকবে, যেখানে আমাদের একদম বেসিক লাইন ফ্লো থাকবে এবং কিছু নর্মাল শার্প টার্ন, যেটা 90 ডিগ্রি টার্ন, 45 ডিগ্রি টার্ন, ক্রস সেকশন, টি সেকশন এবং স্টপ পয়েন্ট এগুলো থাকবে। এগুলো আমরা কোডিং আমরা দেখাবো কিভাবে এফিসিয়েন্টলি করা যায়। এই হচ্ছে মোটামুটি আমাদের ওভারঅল পুরা সিনারিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।